সেই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম মোস্তফা। মিরপুর ১৪ থেকে তিনি আমাদের এই ইমেলটি করেছেন। তিনি লিখেছেন যে, আমি বেশ কয়েকটি ঘটনা জানি। ইতোপূর্বে আমি ঘটনা ভুলক্রমে ভৌতিক স্ট্যাটাসে পাঠিয়ে দিয়েছিলাম। আমি ২ তারিখ বাংলাদেশ ছেড়ে ইউএন মিশনে যাচ্ছি বলে আপনাদের কাছে আসা সম্ভব না। আমার মোবাইল নাম্বার, তারপরে সেটা সবার আমাকে জানার দরকার নেই। যাই হোক, তিনি বলছেন যে ঘটনায় আসা যাক। ঘটনাটি আমার হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত, আর আমার হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার। তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নামডাক ও ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল। তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন ১১টা কি ১১:৩০ হবে। ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখলো অপরিচিত একজন লোক। তার শরীর ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে। ওই ইউনিয়নের একটি গ্রামের নাম বলল। আমার মা খুবই অসুস্থ। আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তোবা আমার মা বেঁচে যাবে। ডাক্তার যেতে রাজি হয়। ইতিমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে। তিনি লোকটিকে বললেন যে, এই ঝড় বৃষ্টির ভেতর আমার ছেলে কিভাবে যাবে? অতঃপর লোকটি অনেক বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করলে ডাক্তার রাজি হয়ে যান এবং মা ছেলেকে তিনি যেতে রাজি হন। এবং ডাক্তারের মা লোকটিকে বলে, আচ্ছা, এখানে একটা ভুল করলাম, যে অতঃপর লোকটি অনেক বিনয় করলে ডাক্তারের মা ছেলেকে যেতে রাজি হন এবং ডাক্তারের মা লোকটিকে বলে, বাবা, আমার ছেলেটিকে তুমি আবার আমার কাছে পৌঁছে দিয়ে যাবে, কথা দাও। লোকটি ডাক্তারের মাকে কথা দেয় তিনি তার ছেলেকে তারা পৌঁছে দেবে, এটা বলেন। এরপর ডাক্তার একটি ছাতা নিয়ে লোকটির সাথে বের হন। কিছু দূর যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে যে, সামনের ঘাটে নৌকা আছে, আমরা নৌকায় যাব, কারণ এই বৃষ্টির মধ্যে এত দূর হেঁটে যাওয়া খুবই কষ্টকর। লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায়। ডাক্তার দেখতে পায় যে ওপরে ছাউনি দেওয়া নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝি আছে সেখানে। লোকটি ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে বলে। ডাক্তার বৃষ্টি থাকায় নৌকার ভেতরে গিয়ে বসে এবং ওই লোকটিও ডাক্তারের সাথে নৌকার ভেতরে গিয়ে বসে। নৌকা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পায় যে নৌকার মাঝি দুজন, একজন পিছনে যাকে ডাক্তার প্রথমেই দেখেছে এবং একজন সামনে বসে দাঁড় টানছে। ডাক্তার চিন্তা করে হয়তো আগেই ছিল, সে দেখতে পায়নি। এভাবে কিছু দূর যাওয়ার পর ডাক্তার অনুভব করলো যে নৌকা আর নদীতে না, এই নৌকাটি চলছে শুকনো ক্ষেতের ভেতর দিয়ে এবং ৫-৭ জন লোক নৌকা টেনে নিয়ে যাচ্ছে। এবার ডাক্তার ভয় পায় এবং চুপ করে বসে থাকে। তারপর তার পাশে থাকা লোকটি ডাক্তারকে বলে যে, আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা কেউ মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ। আপনি আমার মাকে চিকিৎসা করার পর আমি আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব। ইতিমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করেছে এবং খুবই দ্রুত নৌকা চলছে। লোকটি ডাক্তারকে বলল, আমার পিতা আপনাকে অনেক কিছু লোভ দেখাবে, আপনি হাতে ধরে কোনো জিনিস বা সম্পদ নেবেন না। তিনি নিজ হাতে যাই আপনাকে দিক না কেন, আপনি শুধুই ওই জিনিসটা নেবেন, হবে না। ইতিমধ্যে লোকটি একটি বিশাল অট্টালিকার সামনে এসে পড়ে। লোকটি তার ডাক্তারকে নামতে বলল। ডাক্তার খুবই ভয়ে নামলো। লোকটি ডাক্তারকে অট্টালিকার ভেতর নিয়ে গেল। ডাক্তার ভেতরে গিয়ে দেখলো বিশাল একটি রুমে একটি সুন্দর খাটে একজন মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তার পাশে অনেক সুন্দর মহিলা ও লোকজন। ডাক্তার চিকিৎসা করলেন এবং লোকটিকে ডাক্তারকে তার পিতার কাছে নিয়ে গেলেন। সেখানে ডাক্তারকে খুবই আপ্যায়ন করা হলো। ডাক্তার ভয়ে কোনো কিছু খেতে চাইল না, কিন্তু ডাক্তারের সাথে করে যে লোকটি নিয়ে এসেছিল তিনি ডাক্তারকে অভয় দেবার পরে ভয়ে ডাক্তার অল্প কিছু খেলেন। এরপর ডাক্তারকে লোকের পিতা অনেক টাকা, স্বর্ণ, হীরা, জহরত দেখিয়ে বললেন যে আপনার যা যা দরকার তা আপনি নিয়ে যান।
তখন ডাক্তার কোনো কিছুই নিতে চাইলো না। এরপর ডাক্তার বলে যে আমার কিছুই চাই না। তখন লোকটির পিতা তাকে একটি হীরার আংটি দেয় এবং বলে এই আংটিটি বিক্রি করবেন না, আপনার কোনো অভাব থাকবে না। এরপর ডাক্তারকে লোকটি চলে যেতে বলে এবং তাকে আমি তাকে এবং বলে যে আপনাকে পৌঁছে দিই, চলেন আপনাকে পৌঁছে দেই, মানে চলে যেতে বলে এবং ডাক্তারকে সেই লোকটি প্রস্তাব দেয় আর কি, যে চলেন আপনাকে পৌঁছে দেই। ডাক্তার লোকটির সাথে রওনা দেন। তখন লোকটি বলে আপনি পিছন দিকে তাকাবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। ডাক্তার পিছন দিক থেকে অনেক পরিচিত লোকের ডাক শুনতে পায় এবং অনেক বাঘ ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র প্রাণী দেখতে পায়। লোকটি তাকে বারবার অভয় দেয়। এক পর্যায়ে ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে। তখন ডাক্তার তার মার কাছে শুনতে পায় যে ডাক্তারের মা দরজায় কড়া নাড়ানোর শব্দ পেয়ে খুলে দেখেন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর থেকে ডাক্তার রাতে কোনো রোগী দেখতে বের হন না এবং দিন দিন তার অনেক ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে। এই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা এই ঘটনা পাঠাই তারা ঘটনা পাঠানোর পরে একবার রিভাইজ করা উচিত। রিভিশন না দিলে খুব মুশকিল, আমার খুব কষ্ট হয়ে যায়, রাইট? সো আপনারা যেটাই ঘটনা পাঠাবেন সেটার পরে একটা রিভিশন দেবেন। এনিওয়েজ, আবারও বলি যে শুনছেন সবসময় রেডিও ফুডতেই চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি SMS পাঠাতে চান তাহলে SMS পাঠাতে পারেন। আপনাদের SMS গুলো সযত্নে সংরক্ষিত থাকবে এবং কিছু কিছু SMS আমি পড়বো। যেমন আমি দেখতেই পাচ্ছি আমাকে বিথি SMS করেছেন এবং SMS করে বলছেন যে আজকে ভূত এফএম তার ভালো লাগছে, আইডিয়াটা চমৎকার। আমি দেখতে পাচ্ছি লুনা আমাকে SMS করেছেন এবং লুনা বলেছেন যে আজকেও গেস্ট নেই, তবে আগামী সপ্তাহ থেকে থাকবে। আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি সবুজ SMS করেছেন এবং সবুজ SMS করে বলেছেন যে ঘটনা এখন পড়লাম সেটা মারাত্মক। আচ্ছা, পরবর্তীতে আরো কিছু মারাত্মক ঘটনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাকে সবুর SMS করেছেন এবং তিনি ভূত এফএম আসতে চান। আমি তো বলবোই যে অ্যাড্রেস দেয়াই আছে, vootfm@radio40.fm, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা এখানে পাঠিয়ে দিন। আমি জ্যোৎস্নাকে SMS করতে দেখতে পাচ্ছি এবং জ্যোৎস্না বলছেন যে তিনি ঘটনা পাঠাতে চান। একটু আগে ইমেল অ্যাড্রেস দিলাম। আমাকে দেখতে পাচ্ছি এছাড়াও রবিন SMS করেছেন, তার SMS-টা এখনো পড়া হয় না, এই মাত্র পড়ে ফেললাম আপনার SMS। যাদের SMS আমি পড়তে পারছি না, আই এম রিয়েলি সরি যে আমি অনেকের SMS মিস করে যাচ্ছি। আমাকে SMS করেছেন সাগর এবং সাগর SMS করে বলছেন তিনিও ভূত এফএম আসতে চান। আমি আপনাকে মানে কি বলে ধন্যবাদ দিব জানি না, মানে যারা ভূত এফএম আসতে চান, এমনকি বাইরে থেকেও আসতে চান, তারা কিন্তু ইচ্ছা করলেই একবার আসার কথা বলি দেখুন না কেন, তারপর দেখুন না কি হয়। এনিওয়েজ, আমরা আবার পরবর্তী ঘটনায় চলে যাব। আরো একবার বলি, শুনছেন সব সময় রেডিও ফুডতেই চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এই মাসে বেশ কিছু ভালো ভালো ঘটনা ঘটেছিল। আমাদের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমাদের এখানে এসেছিলেন জাহিদ হাসান নিয়ন। আমরা তার ঘটনা শুনবো। চলুন শুনে আসি আর একটি ঘটনা। Thanks, Dr. Zaid Hassan Neon again. Thanks to Dr. Bhutan Hassan. I want to say hi to all of my friends and especially my friend Labiba for inspiring me to come here. আমি আমার ঘটনাটা স্টার্ট করতেছি। ঘটনাটা লাস্ট ইয়ার 2011 মার্চের লাস্টের দিকে। তার কিছুদিন পর আমার এক্সাম ছিল। সো দ্যাট টাইম আমি এক্সাম নিয়ে অনেক প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় রাত জেগে পড়াশোনা করতাম। আর এই জন্য আমার রাতে একটু ঘুমাতে দেরি হয়ে যেত। এরকম এক রাতে আমার প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। আমি বিছানায় গেলাম ঘুমাবার জন্য। আমি বিছানায় যে ঘুমাবো কিন্তু আমার ঘুম আসতেছিল না। আমি আমার এক ফ্রেন্ডকে টেক্সট করতেছিলাম যে মানে ঘুম আসতেছে না, এরকম বলতেছিলাম আর কি। এরকম আমি নর্মালি মশারি ইউজ করি এবং আমি তখন লাইটটা নিয়ে গিয়ে ফেলেছিলাম। এরকম সময় আমি হঠাৎ করে আমার খাটের পাশে তাকাই, মানে আমি দেখি যে কেউ একজন দাঁড়িয়ে আছে সে জায়গায়। আচ্ছা, এখন সেখানে আমি মানে দাঁড়িয়ে থাকা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম সাথে সাথে। আর তাছাড়া আমাদের ওদিকে তার কিছুদিন আগে মানে ডাকাতি হয়েছিল একটা বড় ধরনের। আর আমাদের ওদিকে প্রায় এরকম ঘটনা ঘটে। আচ্ছা, তো আমি ফার্স্টে প্যারানর্মাল কিছু চিন্তা করিনি। আমি চিন্তা করলাম এরকম কিছুই একটা হবে, যে চোর বা ডাকাত এরকম কিছু একটা। দেন আমি তারপর ভয় পাচ্ছি যে তাদের কাছে হয়তো কোনো অস্ত্র টস্ত্র থাকতে পারে, কোনো ক্ষতি হতে পারে। তারপর এরকম 5-6 মিনিট যাওয়ার পর আমি চিন্তা করলাম না, এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি উঠে কিছু একটা করতে হবে এখন। আচ্ছা, আমি যখন আমার মশারিটা খুলে আমি উঠতে যাচ্ছি, দেখতেন মানে সে সময় যে মানে শেপটা ছিল সেটা আমার রুমের দরজার দিকে মানে বলতে গেলে খুব দৌড় দিয়ে চলে গেল আর কি। আর আমিও তাড়াতাড়ি করে আমার রুমের লাইটটা অন করলাম। দেখলাম যে মানে সেখানে কিছুই নেই। আর আমার রুমটা আমার ভিতর দিক দিয়ে আটকানো ছিল। এখানে মানে কেউ বের হতে হলে আমার রুমের দরজাটা খুলতেই হবে, না খুলে কেউ বেরোতে পারবে না। আর আমার রুমের দরজা আটকানো ছিল তখনও।
তখন আমি একটু ভয় পেয়ে যাই এবং চিৎকার দিয়ে আমি দরজাটা খুলে আমার প্যারেন্টস এর রুমে চলে যাই। আচ্ছা। যে আমার প্যারেন্টসদের সব কথা বলি, তারা বিশ্বাস করে না, বলে যে সামনে পরীক্ষা তোমার, এর জন্য হয়তো টেনশন এরকম হচ্ছে তোমার। মানে বেশি চিন্তা হ্যাঁ, করছিল, হ্যাঁ, এই হ্যাঁ। কারণে হয়তো বা সেজন্য। পড়াশোনার চাপ ছিল। জি, জি, জি। আচ্ছা। তারপর আমাকে তারা মানে বললো যে তুমি ঘুমিয়ে যাও, সমস্যা নেই, দেখো কিছু হবে না, সূরা টুরা পরে ঘুমিয়ে যাও। আমি তখন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। এরপর সেদিন আর রাতে কিছুই ঘটলো না এবং তারপরের দুদিনও কিছু ঘটেনি। আমি তখন সেটা ভুলে যাচ্ছি যে আসলে হয়তো আমি ভুলই ছিলাম, আমি হয়তো টেনশনের কারণে এরকম হয়েছে। তারপর 2 দিন পরে একদিন আমি ডিনার শেষ করে আমি হচ্ছে আমার মানে বেসিনের দিকে ওয়াশরুমে গেছি। এখন বেসিনে যে আমি হাতটা ধোয়া শেষে এখন আমি মানে মুখ ধুচ্ছিলাম আমার। এমন সময় মুখ ধুয়ে আমার মানে বেসিনের সামনে আয়না ছিল। হুম। ওইখানে আমার চেহারা দেখা যাচ্ছে। এখন চেহারার সাথে সাথে পিছনে আমি তাকিয়ে দেখি যে আমার পিছনে ফ্রিজ ছিল আর ওয়াশরুমের লাইট যেহেতু জ্বলছিল, মানে আলোতে বোঝা যাচ্ছিল যে মানে এখানে সবকিছু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছিল। স্বাভাবিক, আয়নাতে হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার দেখা যাবে এবং যদি আলো থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, ক্লিয়ার দেখা দেখা যাচ্ছিল। যাবে। আমি দেখি যে আমি মানে প্রায় 6 ফিট 2 or 3 ইঞ্চি হুম। এরকম লম্বা একটা মেয়ে, বলবো না বিভৎস কোনো চেহারা, আচ্ছা। বাট ফ্যাকাশে টাইপের কোনো একটা মানে একদম ফ্যাকাশে টাইপ, ফ্যাকাশের মত পুরো। তার হচ্ছে চুলগুলো অনেক বড় বড় ছিল। হুম। আর তার ড্রেসটা আমি কালারটা বুঝতেছিলাম না আসলে সে আচ্ছা। কি কালার ড্রেসটা পরছে। আচ্ছা। মানে সে সম্পূর্ণ আমার দিকে তাকিয়ে ছিল। হুম। আমি পিছে ঘুরে তাকায় দেখি যে আসলে কিছুই নেই সেই জায়গায়। আমি খুব জোরে চিৎকার করে উঠি এবং সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাই তখনই। আচ্ছা। তারপর হচ্ছে আমার প্যারেন্টসরা আসে, আমাকে তারা হচ্ছে জ্ঞান আসার পর জিজ্ঞেস করতেছে কি হলো। আমি তাদের কাছে সবকিছু খুলে বললাম যে আসলে এরকম এরকম ঘটছে, সেদিন তো তোমরা বললা যে এরকম আসলে কিছু না, কিন্তু আমি তো আবার দেখলাম জিনিসটা। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক কি করা যায়। আমি সেদিন রাতে তাদের সাথেই ঘুমালাম, তাদের রুমেই। পরের দিন আমাদের এক রিলেটিভ, তিনি পরের টাইপের একটু গ্রামের বাড়ি থেকে আসছেন। উনি হলো যে উনি এইসব উনি প্যারানরমাল অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক ওনার ধারণা আছে এবং উনি অনেক এগুলোকে সলভ করছেন আর কি। আচ্ছা। ওনাকে বললো সবকিছু, উনি আমাকে একটা তাবিজ দিল। তাবিজটা আমি পড়ছি। তাবিজটা পড়ার পরে আমার আর কিছু হয় নাই, হুম। আপাতত এরকম কিছু হয় নাই। বাট 1 সপ্তাহের মতো পরে আমি তাবিজটা একদিন রাত্রে খুলে ঘুমাইছি, আর পড়িনি। খুলে ঘুমাইছি সেদিন রাত্রে মানে হচ্ছে খুলে ঘুমিয়েছে নাকি ভুলে গেছিলেন পড়তে? মানে ভুলে আর কি, আসলে ভুলেই মানে খুলে ঘুমিয়েছিলাম। আচ্ছা। এখন আমার রুমে ডিম লাইট জ্বলতেছিল তখন। হুম। আমি ফোনে কথা বলতেছিলাম এক ফ্রেন্ডের সাথে। হুম। কথা বলার শেষে আমি ফোনটা রেখে মানে আমি এক কাত হয়ে শুয়েছিলাম। অন্য কাতে আমি মানে ঘুরছি, জাস্ট ভাইয়া সেখানে মানে কি বলবো, একটা হাত শুধু, আর কি শুধু শুধু। একটা হাত। হ্যাঁ, আচ্ছা। আর সে হাতটা মানে কিরকম, মানে সাপের যে স্কিনটা আছে না, হুম। এরকম দেখতে আর কি হাতটা। আচ্ছা। এবং সে হাতটা দেখার সাথে সাথে সে হাতটা আমার মানে মুখ চেপে ধরলো, নাক মুখ চেপে ধরলো একেবারে। আমি ডান কাতে উঠেছিলাম, ফার্স্টে বাম হাত দিয়ে আমি ধরি হাতটা। হুম। আমি মানে পারতেছিলাম না তার সাথে। তখন আমি আমার ডান হাত দিয়েও ধরে মানে কোনো মতে হাতটা সরাই। হাতটা সরানোর পর হাতটা আমার খাটের দিকে নিচের দিকে চলে যায় আর কি। আর আমি সাথে সাথে উঠে খাটের নিচের দিকে তাকাই, বাট আমি কিছুই দেখিনি তখন আর। আচ্ছা। হ্যাঁ, তখন আর আমি কিছুই দেখলাম না। তারপরে এই জিনিসটা বাসায় আবার বললাম আমি। তারপর আমার আব্বু আম্মু আর একজন বড়, উনি একজন হুজুরের কাছে গেল। ওনার কাছে জিজ্ঞেস করলো। উনি বললো যে মানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথা বললো, হুম। যে আচ্ছা আপনাদের সাথে কি এরকম কারো কিছু হয়েছিল। আচ্ছা। উনি মানে একটা আসন নাকি জানি বসছিল, সেটা বসার পর উনি মানে এটা আমাদের জিজ্ঞেস করছে আম্মুকে। আচ্ছা। আম্মু বলছে না এরকম তো কিছু হয়নি। বলে একটু চিন্তা করে দেখেন যে আপনার কোনো মানে যারা এরকম মানে ফকির টকির বা এরকম যারা আছে, তাদের কারোর সাথে কি কোনোদিন কোনো ঝগড়া লাগছিল কিনা। কারণ আমাদের এক রিলেটিভ ছিল, ওনার বাসায় একবার এক ফকির আসছিল। আমার মা এটা বিশ্বাস করেনি যে ওনারা এইগুলা আসলে করতে পারে, মানে কটু কথা বলছিল হয়তো, বলছে যে এগুলো ভুয়া আর কি। এবং ওই মহিলা বলছিল যে আপনার হচ্ছে আমি ক্ষতি করে দেখাবো। আচ্ছা, মানে তখন তার সাথে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল আর কি। তো মোটামুটি এই তো হচ্ছে ঘটনা, এবং তারপর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি এরকম ভয়ঙ্কর কিছু তারপরে হুজুর হচ্ছে আমাকে মানে আমার সম্পূর্ণ বাসাটা বন্ধ করে দিচ্ছে, এরপর থেকে আর কিছু হয় না, কোনো সমস্যা নেই। আর আমি ভাই একটা কথা, যে আমি যখন জিনিসটা দেখছি ফার্স্ট দিকে আমার প্যারেন্টস বিশ্বাস করতে চায়নি, বাট নেক্সট টাইম যখন আমি তাবিজটা পড়তাম তখন আমার আব্বুও দেখতো জিনিসটা। তখন আর আমার কাছে আমি দেখতাম না, তখন আমার আব্বু দেখতো। তার মানে আপনার বাবা এখন তো শুনছেন হ্যাঁ, হ্যাঁ।
সুতরাং তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। অলরাইট, তো এই ছিল ঘটনা। আসলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চারপাশে, এবং আমরা অনেক সময় যদি একটু খেয়াল করি তাহলে আসলে খেয়াল করা যায় না। অনেক ঘটনা আমরা স্বাভাবিকভাবে উড়িয়ে দেই, আবার অনেক ঘটনা আমরা অস্বাভাবিক হলেও সেটা ঠিক একটা ঠিক পাত্তা দিতে চাই না যে না এটা মনে হয় স্বাভাবিকই, আমরা যুক্তি দাঁড় করাই। কিন্তু চারপাশে কিন্তু এরকম অসংখ্য ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আসলে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, আমি বারবার করে একটা কথা বলি যে আপনার চারিদিকে আপনি অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, আপনি বাসে যাচ্ছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি যখন দেশের বাইরে কোথাও যাচ্ছেন প্লেনে করে, তখনও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারপাশে প্রচুর মানুষ, মানে চারপাশে আপনার সহযাত্রীরা রয়েছে, আপনার চারপাশে একই সাথে আপনি অফিসে যাচ্ছেন, সাথে অনেকগুলো মানুষ যাচ্ছে একসঙ্গে, কিন্তু তাদের কোনোদিন আপনি কিন্তু গায়ে হাত দিয়ে দেখেন না যে সে আসলে মানুষ নাকি অন্য কিছু। এরকম কোনো কিছু কিন্তু দেখার কথা আমাদের কোনোদিন চিন্তাও আসে না। আসলে কে আমাদের চারপাশে যারা আছে তারা আসলে কি, তাদের পরিচয় কি, তারা কে, এটা কিন্তু আমরা কখনোই জানি না। সুতরাং অদ্ভুত জিনিসপত্র ঘটতেই পারে, অদ্ভুত ঘটনা ঘটতেই পারে আমাদের সাথে। আমি চাই ঘটুক, কারণ ঘটলেই আপনারা আমাকে ঘটনা পাঠাবেন, এবং ঘটনা পাঠালেই ভূত এফএম আরো বহুদিন চলবে। এভাবেই আপনাদেরকে ভয় দিয়ে যেতে পারবো, আরো তৈরি দিয়ে যেতে পারবো। কত সাধনার পথ পেয়েছি আমি, মনে আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, সাথে আছে রাসেল এবং সাথে রয়েছে মাসুম। এবং একটু আগে যে ঘটনাটা শুনলেন, আমি আশা করবো যে সবার অনেক বেশি ভালো লেগেছে। আমি পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি। যেমন কথা তেমন কাজ, ফিরে এলাম বিরতির পরে। শুনছেন সবসময় রেডিও ফুটতে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যারা এসএমএস করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে আপনি চাইলেই আমাদেরকে ইমেল করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। লিখছেন আরাফাত হাসান, এবং আমার পক্ষে ভূত এফএমে আসা সম্ভব নয়। আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আমার নানা পাকিস্তান আমলের একজন ক্রীড়াবিদ ছিলেন, সাথে সাথে বোতলে জিন বন্দির দক্ষতা থাকার কারণে তাকে গ্রামের লোকজন ফকির নামে চিনত। এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জিন যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায় তাহলে আমাদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নানা সচেতন থাকার কারণে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নানা বলেছিলেন তিনি খুব অল্প সংখ্যক জিনকেই বোতলে পুড়েছেন। এটি একটি সাধনার মতো, এবং সাধারণত সূরা পড়ার মাধ্যমে করা হয়। বলা হয়ে থাকে এই পদ্ধতিতে শুধু বদ জিনরাই কাবু হয়ে যায়, এবং অকারণে কারো ওপর চড়াও হয় কিংবা মেয়েদের ওপর ভর করে, সেই সমস্ত জিনদেরকে আর কি বধ করা যায়। প্রত্যেক জিনই বোতলে বন্দির পর ছেড়ে দেবার জন্য আকুতি মিনতি করতে থাকে। নানা সবাইকে তওবা করিয়ে ছেড়ে দিত। তবুও নানা গ্রামে গেলে খুব সতর্ক থাকতে বলতেন। বলা বাহুল্য, যা কিছু কথা উল্লেখ করা যেতে পারে, যেমন পুকুরে একা একা গোসল করা যাবে না, সন্ধ্যার পরে চুন চুল এই জাতীয় শব্দ উচ্চারণ করা যাবে না, রাতের বেলায় মাছ মিষ্টি খেয়ে সুপারি চাবানো যাবে না, গভীর রাতে কেউ ডাকলে তাকানো যাবে না, সে ডাক যদি 3 বার হয় তাহলেই তাকানোর হুকুম আছে। নানার গলার স্বরে কেউ ডাকলেই তার মিষ্টি কথায় না ভুলে তার ছায়া এবং পায়ের পাতা দেখে নিশ্চিত হয়ে তারপরে বুঝতে হবে যে সে মানুষ কিনা। নানি ভয়ে সন্ধ্যার পরে বের হতো খুব কম, আমাদেরকেও দিত না। আমরা ছোট মানুষ ভয় থেকেও রাতের আধারে গানের কলি খেলার ঝোঁকটাই বেশি ছিল। একবার নানা একটি সাপরূপী জিনকে বোতলে পুড়ে ফেলে,
কিন্তু নানি রাতের আধারে সেটিকে কেরোসিনের বোতল মনে করে মুখ খুলে ফেলেন এবং বিকট গন্ধে অপ্রস্তুত হয়ে নানাকে ডাকতে থাকেন। নানা দোয়া দুরুদ পড়ে জিনটাকে বোতলে ভরার আগেই সেটি পগার পার হয়ে যায়। বিপদ আসন্ন বুঝতে পেরে নানা ঘর বেঁধে দেন এবং খুব সতর্কতা অবলম্বন করতে থাকেন। কিন্তু শেষ রক্ষা হওয়ার আগেই বড় মামা সাপের কামড় খান। তার পুরো শরীর নীলাভ হয়ে যায়। সারা রাত চেষ্টা করেও যে কোনো কবিরাজ বিষ নামাতে পারছিল না। সোনার ঢোলক ব্যবহার করে সাপে কামড়ানো রোগীকে বাঁচানো যায় বলে গ্রাম দেশে প্রবাদ আছে। নানা সেই চেষ্টাও করেছিলেন, কিন্তু তাতেও ফল হয়নি। তারপর একদিন মামার জ্ঞান ফিরল। তার নীলাভ বর্ণ তখন আর নেই। আচমকা সুস্থ হওয়ার ঘটনায় পুরো গ্রামবাসী অবাক। নানাও স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। কিছুদিন পর নানা স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে, এটা নমুনা হবে, এভাবে গোটা পরিবার শেষ হয়ে যাবে। নানা বাড়ি বাঁধলেন। ইমাম সাহেবকে কয়েকদিন বাড়িতে রাখলেন। ইমাম সাহেবের বেশ কিছু ভালো জিন ছিল, তারা নাকি নানাকে পাহারা দিত। এভাবেই দিন যাচ্ছিল। আমাদের আর কোনো সমস্যা হয়েছে বলে শোনা যায়নি। নানা গত হলেন, অর্থাৎ মারা গেলেন। তার নির্দেশ অনুযায়ী সব ঠিকঠাক ভাবেই চলছিল। নানা না চলার কোনো কারণ তো ছিল না। হুকুমের বাইরে এক পা এগুলেই যে কোনো বিপদ প্রান্তে নিয়ে যাবে না, এই নিশ্চয়তা কে দিতে পারতো। এরপর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ঘটে। একদিন মাঝরাতে বড় মামার ঘুম ভেঙে যায়। তিনি তার লেপের ওপর একটি মোটা সাপ আবিষ্কার করেন। খুব জোরে জোরে চেঁচান তিনি। সবাই এসে সাপটাকে মেরে ফেলে। সাপটি ফনা তোলা ছাড়া কাউকে ছোবল মারার বদসাহস দেখায়নি। ছোটবেলায় আমি একদিন পুকুরে গোসল করার সময় পাশের লেবু গাছে একটা সাপ দেখি। পুকুরে আমি একাই নেমেছিলাম। সে সাপটা তখন আর ছিল না। আমি চিৎকার করলাম। সাপটির দিকে তাকিয়ে সবাই আসার আগে সাপ কোথায় যেন উধাও হয়ে গেল। ভয়ের কথা হচ্ছে, সাপটির দিকেই আমি সবসময় তাকিয়েছিলাম। সেদিকে আমি কোথাও যেতে দেখিনি, সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমরা পরবর্তী ঘটনায় যাব। তার আগে বলি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আবার 18 তারিখের ঘটনায় যাব, এবং 18 তারিখের ঘটনায় কিন্তু সুমন ভাই এসেছিলেন, ভৌতিস্টের সুমন ভাই এসেছিলেন, এবং তিনি তার একটা ঘটনা শেয়ার করেন। আমরা জানি যে অনেকেই রিকোয়েস্ট করেন ভৌতিস্টকে রেগুলার আনতে, সম্ভব হয় না। অনেকে বলেছেন যে হ্যাঁ, আগের ঘটনাগুলো শোনা যেতে পারে। সো সেরকমই ভৌতিস্টের একটা ঘটনা আমরা এবার শুনবো। চলুন শুনে আসি ঘটনাটি। রাসেল কি খবর? হ্যালো। Anyways, যা বলছিলাম আর কি, আপনারা শুনছেন ভূত FM। আজকে অ্যাকচুয়ালি কোনো স্টোরি নেই আমাদের। আমরা অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে খুব ওই ভৌতিস্টের কাজ নিয়ে প্রচন্ড বিজি, বিকজ একটা ঘোষণা দিয়েছি সিরিয়াসলি যে 26শে মার্চ দেশ টিভিতে হোপফুলি ভৌতিস্ট অন এয়ার হচ্ছে। সো এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনেক বিজি আছি। এবং আপনারা যারা অনেকেই জানেন না তাদের বলি, সেটা হচ্ছে যে আমাদের ভৌতিস্টের শুট হওয়ার পরে আমাদের প্রায় 2 টেরাবাইটের একটা হার্ড ড্রাইভ পুরোপুরি ক্র্যাশ করে, সেটা পড়েই যায় হার্ড ড্রাইভটা। ওখান থেকে ডেটা কিছু রিকভার করা গেছে, বাট মোস্ট অফ দ্য ডেটা নাই। সো যে কারণে আমাদের অনেক কিছু আবার নতুন করে শুট করতে হয়েছে নাটকগুলো। বাট রিয়েলিটি টিভি শোর যে পার্টটা, ইনভেস্টিগেশনটা তো নতুন করে শুট করা যায় না। সো ডেফিনেটলি আমাদের নতুন কেস নিতে হয়েছে জাস্ট টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আমাদের অনুষ্ঠানের জন্য। যে কারণে অনেক দেরি হলো। সো বাট হোপফুলি এবার আসলেও ভৌতিস্ট আসছে এই মার্চ মাসেই ইনশাল্লাহ। এখন অ্যাকচুয়ালি নতুন স্টোরির তেমন কিছু নেই, বাট আমরা সামনে একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি, সেটা নিয়ে একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার তো অনেকেই জানে আমার এভরি মান্থেই অলমোস্ট আমার ডক্টরের কাছে যেতে হয় সিঙ্গাপুরে। সো আমার সামনে একটা সিঙ্গাপুরের ডক্টরের একটা ডেট ছিল, ফিক্স করা ছিল যে এই সময় যেতে হবে। সো তখন এদিক দিয়ে হঠাৎ করে একদিন জিব্রান এসে আমাদের একটা নিউজ দিল যে মালয়েশিয়াতে কুয়ালালামপুরের কাছে বিচের পাশে, এটা কুয়ালালামপুর টাউনের পাশে সাইবুজার পড়ছে, ওরকম করে একটা জায়গা, আমি এক্সাক্ট লোকেশনটা জানি না, জায়গাটা চিনি আর কি। সো ওখানে নাকি একটা রিসর্ট আছে। রিসর্টটা হচ্ছে ছোট ছোট অনেকগুলো কটেজ টাইপের আর কি, ভিলা টাইপের আর কি। হ্যাঁ, সো বিচের পাশে সবগুলো সেপারেট, মানে একটার সাথে আরেকটা
কানেক্টেড কাছাকাছি আর কি, বাট কানেক্টেড আর কি, মানে এক বিল্ডিং এর সেপারেট কটেজেস আর কি। হ্যাঁ, সো ওখানে স্পেসিফিক একটা কটেজ আছে যেটা নিয়ে মানে ভয়ঙ্কর সব কাহিনী, আমরা জীবনে এসে কিছু নিউজ দিল, তারপরে আমরা খোঁজ খবর নিলাম, তারপর বের হলো যে অ্যাপারেন্টলি একটা কটেজের মধ্যে একটা সুইসাইড হয়। যে কটেজে সুইসাইড হয় ওই জায়গাতে নাকি অনেক আগে খুন হয়েছিল আর কি। আচ্ছা, মানে তখন ওই কটেজটা হয়নি, এটা অনেক আগের কথা। তখন ওই ব্লিচের ওই সেটটা খারাপ ছিল, সো অনেকটা এরকম যে মানুষজনকে ওখানে হয় না খুন করে মানে বডি ফেলে রেখে চলে যাওয়া হতো। তার মানে একটু দূরে, এই কারণে হয়তো সুবিধা। হ্যাঁ, এরকম কোনো একটা ব্যাপার আছে। তো তারপরে ওখানে ইয়েটা হয়, হোটেলটা হয়, রিসোর্টটা হয়, হওয়ার পরে ওই কোন একটা কটেজের মধ্যে একটা সুইসাইডও হয়। আচ্ছা, এবং তারপর থেকে অ্যাপারেন্টলি মানুষজন নাকি ওখানে থাকতে পারে না ওই স্পেসিফিক ওই ভিলাটাতে। ওখানে থাকলে নাকি রাতে ভয়ঙ্কর সব পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি হয় আর অনেক কিছু হয়। সো জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমাদের কাছে। সো তারপরে এখন জিবরান এখন কাজ করছে এডিটিং এ, জিবরান বেশ দৌড়ে পড়েছে, আরো কিছু কাজ আছে তার পার্সোনাল, সো সে যেতে পারবে না, বাট সাকিব যাচ্ছে। সো আমাদের এখন ব্যাপারটা যে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে যাচ্ছি, সিঙ্গাপুরে ইনফ্যাক্ট জুডাস প্রিস্টের কনসার্টও আছে। তো আমরা জুডাস প্রিস্টের কনসার্টও দেখবো, আমার ডাক্তারের কাছে ছাড়বো, তারপরে ফেরার সময় আমরা অ্যাকচুয়ালি মালয়েশিয়া করে ফিরছি দুজন। তার মানে আপনি এবং হ্যাঁ আমরা দুজন যাচ্ছি। সো ইকুইপমেন্ট নিয়েই যাচ্ছি, একটা ইনভেস্টিগেশন ইয়েতেই যাচ্ছে। আচ্ছা, সো দেখা যাক কি হয় ওখানে। আমার ক্যামেরা সবকিছু থাকছে, এভরিথিং আমরা নিয়ে যাচ্ছি সবকিছু। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ইটস এ ভেরি পপুলার রিসোর্ট। এটা নেটে আমরা মানে গিয়ে যদি কিছু পাই তাহলে আমরা এটা ফলো করে বলবো, যেহেতু এটা বাংলাদেশ না, আমরা যা খুশি বলতে পারি। So it's a very popular resort. It's a very 5-star or 4-star resort. 5-star resort. But beautiful again. It's just brilliant. And ওই যেখানে সুইসাইডটা হয়েছিল বা আগে যে এরা খুন হতো, ওটা not that মানে গেস্ট থাকলেই ঝামেলা হয়। আচ্ছা, এরকম না, বাট ওরা যেটা করে ওরা পারতে ওই জায়গাটা এখন আর ভাড়া দেয় না। মানে ওই স্পেসিফিক ওই কটেজটা তারা অ্যাকচুয়ালি ভাড়া দেয় না, মানে আনলেস আছে না, আনলেস সবগুলো ফিল্ড আপ মানে আছে না রাশ এই তখন ওরা ভাড়া দেয়। সো ভাড়া দিলেই মাঝে মধ্যে ইনসিডেন্ট হয়, আবার মাঝে মধ্যে হয় না। এমন না যে যেই থাকে তার ইনসিডেন্ট এরকম। আচ্ছা, ইনফ্যাক্ট আমরা একজনের সাথে কথা বলছি যে ওখানে 3 বার গিয়ে থাকছে। সো ওর প্রথম 2 বার কিছুই হয় নাই, থার্ড টাইম হালকা কিছু একটা হয়েছে। মানে খুব ভয়ঙ্কর কিছু হয় নাই, বাট কনফিউশন আছে যে এখানে না কিছু হয়েছে। সো কি ধরনের হয় একটু বলা যাবে? ওগুলো আমরা এসে আচ্ছা আমরা যেটা মজা হয়েছে, প্রথমে আমরা সুমন ভাই ওই স্পেসিফিক রুমটা অর্ডার দিচ্ছে আর কি, বুঝছো? আচ্ছা, প্রথমে ইন্টারনেট বুকিং দিচ্ছে, বুকিং রিজেক্টেড গেছে। আচ্ছা, স্বাভাবিক, মানে ওরা দিতে চায় না। মানে রিজেক্টেড মানে ওরা বলছে যে আমরা অন্য একটা কটেজ দিচ্ছি, বাট ওইটা খালি নেই, ওইটা খালি নেই, এটা বলছে। তারপরে সুমন ভাই ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে দেখো আমরা তো এই এটা তোমার চার্টে দেখাচ্ছে এমটি, তুমি দিচ্ছ না কেন? না স্যার, আমাদের তো অন্য অনেকগুলো আছে, আপনি আরো হোটেলের কাছে বেটার লোকেশন। তার সবাই বলছে না না আমি ওইখানেই থাকবো। তখন ওরা খুব ইতস্তত করতেছে, বুঝছো, যে এখানেই থাকবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই, এখানে থাকতে পারেন, বাট আমাদের আরো বেটার লোকেশন আছে, এখন তো খালি, ওয়াই ডোন্ট ইউ সে দ্য সেম রেট। অনেক বোঝানোর চেষ্টা করলো, সময় তো নড়বেই না। এটা অনেক ফানি লাগছে আমাদের কাছে। এবং আমাদের এই কথা বলছে যে এর চেয়ে বেটার রুম যেটা মানে প্রেসিডেন্সিয়াল সুইট টাইপের একটা আছে আর কি, সেটা বলছে যে ওইটা আমরা আপনাদের এই রেটিং দিয়ে দিচ্ছি, আপনি ওটাতে থাকেন। শেষে আমার বলতেছে যে না, আমার এক ফ্রেন্ড হানিমুনে আসছিল এবং স্পেসিফিক এই কটেজটাতে ছিল, ওরা খুব এনজয় করছে, বলছে খুব সুন্দর, আমরা এখানেই থাকবো। আচ্ছা, সেইগুলো বলে টেলে শেষে জিনিসটা আমরা হ্যান্ডেল করছি আর কি। আচ্ছা, প্রথমে দিতে চাই নাই, তো ওই দিতে চাই নাই যখন, তখন অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্ট আরো বাড়ছে যে আচ্ছা ঠিক আছে, তার মানে ব্যাপারটা মোস্ট প্রবাবলি একটা ব্যাপার একটা কিছু আছে। সো যে কারণে এখন যাচ্ছি, দেখা যাক। আমরা ইনফ্যাক্ট আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে গিয়ে 23 তারিখ, 22 তারিখ আমরা অ্যাকচুয়ালি মালয়েশিয়া যাচ্ছি, 23 তারিখ আমাদের ইনভেস্টিগেশন। আচ্ছা, সো 23 তারিখের পরে যেই ভূত এফএম হবে, ওই সময় যদি আমরা থাকি ঢাকায়, তাহলে আমরা হোপফুলি আমরা এটা ফাইন। কোনো যদি কোনো ঘটনা ঘটে, ইউজুয়ালি তো মোস্ট অফ দ্য প্লেসেস যাই কিছু হয় না, বাট যদি কিছু ঘটে ডেফিনেটলি ওটা নিয়ে টাইপ করে আমরা কথা বলবো। সেটা তো আপনার যদি আবার তৈরি করতে হয় মানে ভৌত স্টের জন্য, তাহলে তো আবার মনে হয় ওখানে যেতে হবে। বা আমরা অ্যাকচুয়ালি এইবারই আমরা সব ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছি, এভাবেই যাচ্ছি আমরা। আমাদের যে ইনভেস্টিগেশন পার্টটা, ওখানে তো আমাদের জাস্ট ইকুইপমেন্ট গুলো লাগে, তার আমাদের ডিরেক্টর লাগে না, আর্টিস্ট তো লাগে না, নো লাইটস নো ক্রু নাথিং, ইটস জাস্ট 2 ক্যামেরাস, একদম সত্যি সত্যি যা মানে। সো এটা
ওইভাবেই প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি, গিয়ে আমরা ওভাবে ইয়ে করবো যদি কিছু হয়। মানে দুইজন মিলে হ্যাঁ, মানে এর আগে এরকমও তো হয়েছে, দুইজন আমরা আরো জায়গায় গেছি, অথবা একজন আমি একাও গেছি। সো ওইসব নিয়ে আর চিন্তা করার এখন আর টাইম নেই, মানে অনেক তো হলো 3 বছর ধরে তো আমি ফ্র্যাঙ্কলি বিদেশ যাচ্ছি একটা জায়গায়, ওখানে যে হবে আমি প্রথম থেকে সময় বলছি যে ওখানে কিছু হবে না, ইটস প্রবলি ওয়েস্ট অফ টাইম। বাট দ্যাটস সময় বলছে ওয়েস্ট অফ টাইম হলে কি হয়েছে, রিসোর্টে থাকলাম। আচ্ছা এক রাত করলাম সেটাই অন্য মানে সবচেয়ে মজার আর ওয়ার্স্ট কেস part-টাই- সিনারিও আমরা একটা ভৌত স্টোন হলিডে একটা এক্সপেক্ট করবো আর কি। সবচেয়ে মজার পার্টটা এটা যে ওই যে যেটা শুনেছেন, শোনার পরে ওরা ওটা দিতে চায় না, মানে এমটি একটা জায়গা না দিতে চাওয়ার কোনো কারণ নাই। এটা এরকম না যে ভিআইপি দের জন্য, তাও না। না না, তারপরও ওরা আবার মানে ডাইরেক্টলি না করছে না, এটা না করে না আবার But অন্যান্য করছে আর option কি যে দিচ্ছে। এখানে- হ্যাঁ, আসলে এখন সব খালি আছে, উই ক্যান গিভ ইউ বেটার রুম, এই বহুত কিছু। আমরা তখন না, হোয়াটস রং উইথ দ্যাট রুম? No, there's nothing wrong with it. তখন আবার সফল। ওরা একটু সময় ইন বিটুইন আছে। তো এনিওয়েজ ওইখানে আমরা যাচ্ছি, এখন দেখা যাক ওখানে কি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এর আগেও ভৌতিকটা আসতে চাইছিলাম, আসতে পারিনি। যারা জানে না তাদের জন্য বলি, সেটা হচ্ছে আমাদের খুব ক্লোজ দুটো ফ্রেন্ডের বিয়ে ছিল কক্সবাজারে। সো অ্যাকচুয়ালি আমি সাকিব আর জিবরান তিনজনই স্টার্ট করেছিলাম কক্সবাজার যাওয়ার জন্য। সো আমরা যাওয়ার পথে ওই ইউজুয়ালি যে জিনিসটা আমাদের হয় আর কি, সো সাকিব সবসময় গাড়িতে পিছনে বসে, সে সামনের সিটে বসতে চায় না। জিবরান সামনের সিটে বসে, আমি গাড়ি চালাই, এরকম একটা জিনিস হয়। তো সাকিব ওই দিন কোন একটা কারণে বলতেছে যে আমি সামনে বসবো, তো সাকিব সামনে বসছে, আমি চালাচ্ছি, পিছনে জিবরান। সো জিবরান আবার পিছনে বসে মাঝে মাঝে বমি পায়, সো এই ধরনের আবার কিছু প্রবলেম আছে। হ্যাঁ, জীবন পিছিয়ে বসতে চায় না, না সে তোর বলছে- বমি করবো। আমি বলছি কর, অসুবিধা নেই, আমরা গাড়ি থামাবো, তুই বমি করবি। হ্যাঁ, আমি কেন বলছি ওটাও করছি আমরা, গাড়ি থামাইছি, হ্যাঁ, বমি ওর বমি করছে, লাগছে। কি করছে। ও থামা থাকা এইগুলো হয়েছে। তা ইউজুয়ালি টাইপের জিনিসপত্র হয়। তা ফর সাম আননোন রিজন সাকিব বলতেছে যে জীবন তুই সিট বেল্ট বেঁধে নেই, তো জীবন বলছে আমি তো পিছনে আছি। বলছে, না পিছনে থাকলে সিট বেল্ট বেঁধে নেই, তাহলে ভালো। না, আমি সবসময় পিছিয়ে বসলে আমি সিট বেল্ট বাঁধি, নট ফর সেফটি রিজনস। ফোন ভাই যেভাবে প্রাডো চালায়, মানে এটা ফল গাই টাইপের, বুঝছো? সারাক্ষণ একটা অ্যাকশনের মধ্যে থাকে, সো সিট বেল্ট বাঁধা থাকলে ইটস ইজি টু সিট, আচ্ছা আরাম করে বসা যায়। হ্যাঁ, সো এরকম একটা ব্যাপার। সো যাওয়ার পথে যাচ্ছি, এবং আমার আবার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে লং ড্রাইভে গেলে আমি কোথা থেকে গাড়ি নিয়ে স্টার্ট করলে আমি একটা সুরা পড়ি, এটা আমার আচ্ছা অভ্যেস ছোটবেলা থেকে। সো আমার কোন একটা কারণে আমার একটু ইয়ে লাগছিল, আমি বারবার মানে যখনই আমি গাড়ি থামাইছি, তেল নিতে গেলে গাড়ি থামলেও তখন আমি আবার সুরা পড়ি, পুরো আবার গাড়ি স্টার্ট করি, এভাবে যাচ্ছি আমরা। সো আমরা তখন কক্সবাজার থেকে প্রায় 65 কিলোমিটার আগে। আচ্ছা, ওরকম একটা আগে একটা সময় গাড়ি চলছে, এভরিথিং ইজ ফাইন। সো গাড়ি নিয়ে আমি আগে গাড়ি তখন 110 কিলোমিটার পার আওয়ার বা এরকম একটা কিছুটা আছে আর কি। মানে আসতেই চলছে তখন 100 ইজ নট আসতে, আবার জোর, মানে আমি 140 তে চালাই, 100 হাইওয়ে খালি থাকলে 100 100 ইজ ফাইন। তো ওরকম একটা হাইওয়ে এবং খালি যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে আমি দেখলাম যে আমার রাস্তার ডান দিকে কিছু দোকান, তখন হচ্ছে অনেক সকাল, মানে তখন আর সবাই ঘুম থেকে উঠে নাই, বা আচ্ছা, মানে দোকানগুলো খোলে নাই বা- খুলে নেই আর কি। সো একটা কয়েকটা দোকান আছে, তারপরে চায়ের দোকান, টঙের দোকান টাইপের, ওইটার সামনে একটা লোক দাঁড়ায় আছে, এবং আমি লোকটার দিকে তাকিয়েছি, আমার কাছে একটু উইয়ার্ড লাগছিল, লোকটা খুব কটমট করে আমার দিকে তাকিয়েছে, মানে কোনো কারণ নেই, মানে তার হাত মানে খুব স্ট্রেইট ভাবে আমার দিকে কটমট করে তাকিয়েছে। এবং আমি রাস্তাটা, আমি যখন ওকে ক্রস করছি, আমার বেশ মাথার মধ্যে আসছে, এবং আমি ওর দিকে তাকিয়েছিলাম, আমাকে ক্রস করার সময় ওর দিকে তাকায় তাকিয়ে আমি রাস্তাটা ক্রস করছি। বাট ইট ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড এটা আমি। এবং তার কতক্ষণ, তার কয়েক সেকেন্ড পরে ঠাক করে একটা শব্দ হয় গাড়ির নিচে, কাজের নিচে একটা কিছু বাড়ি খেয়েছে, এটাও একটা ইস্যু। সো আমি ওটা ইগনোর করি। মাঝে মধ্যে হয় কি, হাইওয়ে দিয়ে যাওয়ার সময় যে ইট ছিটকে এসে ওই যে চাকার তলে পড়লে ওটা আবার নিচে বাড়ি খেয়ে, হ্যাঁ বাড়ি বাড়ি খেয়ে যাবে, ওইটা আওয়াজ হয়। তো আমি ওইটা একটা আওয়াজ মনে করেছি যে আচ্ছা এটা কিছু না। তার কোথাও 1-1.5 মিনিট পরে একটা টার্ন, সো যেহেতু বাম দিকে টার্ন নিবে রাস্তা, সো আমি তখন যেটা করলাম, গাড়ি স্পিড কমালাম স্বাভাবিকভাবে, এখন স্পিড কমাতে হবে, বিকজ 100-এ আমি তো টার্ন নিলে প্রবলেম। সো আমি ব্রেকে যখন চাপ দিলাম, আমি বুঝলাম যে আমার গাড়ি পুরোপুরি ডেড, আমার ব্রেক কাজ হচ্ছে না, এবং লিটারেলি ব্রেক কোন রকম কাজই করে নাই, এবং ওই স্পিডে আমার বাম দিকে টার্ন করতেছে গাড়িটা পুরো
সকালবেলা কুয়াশা, কুয়াশার চেয়ে যে মাটিতে ভেজা, রাস্তা তখন ভেজা, রাইট? সো 100-এর উপরে, এবং ওই অবস্থাতে আমি ব্রেকের মধ্যে মোটামুটি দাঁড়ায় আছি, কিন্তু ব্রেক করতেছে না। এবং তার মধ্যে শার্প একটা লেফটে টার্ন নিতে হয়েছে আমার। টার্নের সময় গাড়ির কন্ট্রোল হয়ে গেছে পুরোপুরি, এবং মানে এটা মানে ব্যাপারটা ছিল এরকম যে একদম আমার গাড়িটা পুরোপুরি ডেড। মানে গাড়ির কোনো কন্ট্রোল আমার হাতে নাই একদম। গাড়ি একবার লেফটে যাচ্ছে, আমরা ডাইনা যাচ্ছে, এরকম কিছুক্ষণ হচ্ছে। তো এরকম হওয়ার সময় সাকিব তখন প্রায় ঘুমাই গেছিল। তো সাকিবের হঠাৎ করে ঘুম ভাঙছে, ভেঙে দেখে যে গাড়ি খালি ডাইনে বাজে যাচ্ছে, এবং আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করছি, আর আমি মধ্যে খালি বলতেছি ও শিট, এইগুলো বলতেছে কি স্ল্যাং আসতেছে, কন্ট্রোলে রাখতে পারছে না গাড়ি। মানে ইট ওয়াজ ভেরি উইয়ার্ড। এবং এত জোরে একটা গাড়ি যাচ্ছে, কোনো ব্রেক কাজ করতেছে না, মানে খুব অসহায় লাগে। আমি ঘুমাইছিলাম, মানে আমি জাস্ট সারা রাত কুয়াশা ছিল, সো টেনশনে আমি ঘুমাইনি। তো তখন সকাল হচ্ছে, আলো আসছে, কুয়াশা কমতেছে, তো ওই সুখে ভালো যা চোখটা বন্ধ করি। তখন হঠাৎ আমি ফিল করলাম যে গাড়িটা একবারে শার্পলি বায়ে ডানে করতে। সো ওটা আমার কাছে তখন মানে ঘুমের মধ্যে মনে হচ্ছে যেটা আনন্যাচারাল। চোখ খুললাম, খুলে দেখি যে গাড়ি একবার লেফটে গিয়ে রাইটে গেল, এবং রাইটে যাওয়ার পরে মিডল অফ দ্য হাইওয়ে দেখে যে একটা সিএনজি আমাদের দিকে আসছে। আচ্ছা, পুরো রাস্তা খালি, কোনো মানুষজন নেই। আচ্ছা, তো আমার যেটা হয়েছে, আমি এক্স্যাক্টলি 1 বছর আগে I went to কক্সবাজার driving my own car, and I did something really stupid. I fell asleep. আচ্ছা, While driving, I fell asleep. Just 14 কিলোমিটার আগে কক্সবাজারে I fell asleep. গাড়ি রাস্তা থেকে মাটিতে পড়ে I had a bad accident, very bad accident. আমার সাথে আমার ফ্রেন্ড এন্ড কলিগ ছিল, he was hurt, 3 মাস হসপিটালে পিঠের ব্যথা এসে। ফর্চুনেটলি মানে সিরিয়াস, ওইরকম সিরিয়াস ইনজুরি হয়নি, হি গট বেটার এন্ড এভরিথিং। আমার মাশাআল্লাহ কিছুই হয়নি, গাড়ি ধ্বংস হয়ে গেছিল, মানে আল্লাহ জাস্ট বাঁচাই দিছিল আর কি। So, ওইটার পরে আমি আর কক্সবাজার যাইনি। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম। ওইটার পরে আমি কক্সবাজার যাইনি। তারপরে আবার ঘুমিয়ে গেছি সকালে, আবার ঘুম থেকে উঠে গাড়ি আউট অফ কন্ট্রোল। আচ্ছা, আমার না পুরো ডেড, এন্ড আমি তো সময়ের দিকে তাকাই নাই। সো আমি ঘুম থেকে উঠে আমার তো ফ্ল্যাশব্যাক হয়েছে। So, আমি ভাবছি সময় ঘুমিয়ে গেছে, কিন্তু যেটা কখনোই হওয়ার কথা না। মানে সারা জীবন ওনার সাথে বাইরে চালাইছি সকালটা, হি নেভার ফলস asleep। বাট তখন যেটা হয়, ইনস্ট্যান্টেনিয়াসলি আমি ভাবছি সময় ঘুমাই গেছে, এন্ড চোখ খুলে দেখি যে আমরা ডাইরেক্টলি একটা সিএনজির দিকে দেখতেছি। আচ্ছা, সিএনজি আসতেছে, এন্ড আই থট হি ওয়াজ asleep। সো আমি ধাম করে আমার ডান হাত দিয়ে স্টিয়ারিংটা বাম দিকে ঘুরেছি। সুমন ভাই স্টিয়ারিং ধরে আছে, কিন্তু বাম দিকে টান দিছি তো সুমন ভাই ঘুরেছে। সো দুজন টান দিছি তো গাড়িটা বামে গেছে, এন্ড উই সোয়ার্ভ, আর সিএনজিটার সাথে বাড়ি খাই নিয়ে আর কি। মানে গাড়িটার ব্যাপারটা হচ্ছে স্টিয়ারিং এরকম শক্ত টাইপের একটা ব্যাপার হয়ে গেছিল, তখন স্টিয়ারিং ঠিক মতো ঘুরতেছে না, আমাদের কন্ট্রোলেই নেই। হ্যাঁ, স্টিয়ারিং আমরা বাম দিকে দিলে ওটা ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে আর কি। তো তখন সাকিব যখন টান দিচ্ছে, আমিও তো ঘোরানোর চেষ্টা করতেছি, আমার তো ঘুরতেছে না। সাকিব আর আমি দুজন মিলে যখন বাম দিকে ঘুরেছি, তখন স্টিয়ারিং ঘুরছে, নাহলে ঘুরতো না। সাকিবের তখন ঘুম না ভাঙলে সমস্যা ছিল আর কি। আচ্ছা, হয়তো সিএনজির সাথে হেড টু হেড একটা কমিশন হয়েছে আমাদের। ওকে, এনিওয়েজ সিএনজিটা বেঁচে যায়, বাট আমরা যখন বাইরে যাওয়ার পরে একটা গাছ থাকে বাম দিকে, গাছের মধ্যে আমরা বাড়ি খাই। আচ্ছা, গাছের মধ্যে গাড়িটা সিভিয়ারলি বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে আমাদের গাড়িটা জাম্প করে, জাম্প করে 180 ডিগ্রি ঘুরে তারপরে আবার রাস্তার বাইরে পড়ে যেতে থাকে। যখন পড়ে যেতে থাকে, তখন আরেকটা গাছ থেকে গাছের মধ্যে গিয়ে আবার বাড়ি খায়। পরপর দুটা গাছ আর কি। সো তারপরে গাড়ি যখন থামার পর আলটিমেটলি যেটা হয়েছে যে আমাদের কারো তেমন কিছু হয় নাই। আমার বুড়ি বাড়ি খেয়েছিল, যে ঘাড়ে একটা হাত কাটছে, মানে টুকটাক ব্যথা পাইছে আর কি। সাকিবেরও তেমন কিছু হয় না, আঙ্গুলে একটু ছিলছে, আর জিভ ব্যানের কিছুই হয় নাই। আমরা বেঁচে গেছি, বাট গাড়ি পুরোপুরি ধ্বংস। মানে হ্যাঁ, আমার প্রাডো, এবং এটা এই দুঃখে আমি এই কয়েকদিন আছি, আমার গাড়ি নেই এখন। আচ্ছা, এই আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা বেঁচে গেছি, বাট আমাদের গাড়ির ছবি যদি কেউ দেখে, আমার ফেসবুকে অনেক ফেসবুক ফ্রেন্ড আছে, তারা অলরেডি দেখছে আমার গাড়ির কি অবস্থা। এটা ভয়াবহ, এবং আল্লাহ জাস্ট আমাদের বাঁচাই দিচ্ছে আর কি। জাস্ট মানে কিভাবে বাঁচছি জানি না, বাট বেঁচে গেছি। এবং সেম 1 বছর আগে সাকিবের সেম একটা জিনিস হলো। এটা খুব অবাক লাগছে। আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা গাড়ি ছাড়ার পরে আমি আমার অফিসে কল দিচ্ছি, আমার এজেন্ট আসছে, এসে এই গাড়ি নেওয়ার ব্যবস্থা করছে, আরেকটা গাড়ি এনে দিচ্ছে। আমরা ওটা নিয়ে আমরা তখনও চিন্তা করছি আমরা কক্সবাজার যাবো, আমাদের ফ্রেন্ডের বিয়া, ওখানে আমরা যাবো, এবং ওই দিনই বিয়ে। আচ্ছা, এবং মানে আমাদের দুই ফ্রেন্ডের বিয়ে, মানে এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডকে বিয়ে করছে, সেরকম একটা ব্যাপার আর কি। যেই ছেলেটার বিয়ে হচ্ছে, এই ছেলেটা 1 বছর আগে সাকিবের সাথে গাড়িতে ছিল, যেখানে আমি তো সবই বুঝতে জানো, তারপর আমি দর্শকদের জন্য বলছি। এবং আমরা তারপরে একটা গাড়িতে উঠি, আর একটা গাড়ি আসে, আমার এজেন্ট একটা গাড়ি নিয়ে আসে অফিসে। ওই গাড়িতে করে আমরা কক্সবাজারের দিকে স্টার্ট করি।
কিছুক্ষণ পর যাওয়ার পরে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। মানে ব্যাড লাকের একটা লিমিট থাকে এর আগে আবার আমাদের অফিসে সবাই বাসে করে আসছিল। So আমরা ঢাকা থেকে একসাথে রওনা দিচ্ছিলাম, আমরা আমাদের সময় যাইতে, আর বাসে এভরিবডি সেদিকে নেভিল টেবিল সবাই। তো মজা ব্যাপার হচ্ছে যে গাড়ি যখন যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওখানে বাস এসে থামছে, আমি তো ফোনে জানাইছি ওটাকে। তোরা এসে আমাদেরকে বলছে যে তোরা বাসে চলে আয়। আমরা তখন না, আমাদের গাড়ি আসতেছে, আমাদের গাড়ি আসতেছে, আমরা গাড়ি আসতেছে, বাস আর একটা গাড়ি আনানো হচ্ছে। গাড়ি আনানো হচ্ছে, তো আমরা গাড়ি করে চলে যাবো। তো এরপরে আমাদের কি হলো, গাড়ির চাকা পাংচার। গাড়ির চাকা পাংচার এবং গাড়ি থামলো, থামার পরে আমরা এটা আবার হাসি হচ্ছে কপাল, মানে এরপরে তো গাড়ির চাকা ঠিক করা হলো, গাড়ি করে উঠলাম, উঠে এবং যাচ্ছি, যেতে যেতে তখন কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে হঠাৎ করে একটা সময় গাড়ির চাকা আবার পাংচার হয়ে গেল। আবার যে চাকাটা রিপ্লেস করছে ওটাই পাংচার হয়েছে। ওটাই পাংচার হয়েছে। এবং চাকাটা পাংচার হওয়ার পরে সাকিব গাড়ি থেকে নেমে বলে কি যে শোন ভাই, এটা কি? আর আমি কি, দিস দ্য এক্সাক্ট প্লেস যেখানে আমি 1 বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। এবার আমরা তাকে রেখে আসলো তাই ঠিক যেইখানে এক্সাক্ট সেম প্লেস, স্পট ওয়্যার মাই কার লেফট দ্য রোড, মাটিতে নেমে গাছটা ভেঙে গেছে, ঠিক ওইখানে আমাদের গাড়িটা থামছে। এবং আমরা কিন্তু বলতেছি না যে ওই এরিয়াতে, ওই এরিয়া না, এক্স্যাক্টলি ওই জায়গাটায়, এখানে আমার গাড়ি লামসের রাস্তা থেকে ওইখানেই ওটা থামছে আর কি। আমি তখন ওদেরকে দেখাইছি যে এই গাছে বাড়ি খেয়েছে, এখানে গিয়ে থামছে। ইট ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড। আমি কোইন্সিডেন্স আমি একদমই বিলিভ করি না, এটা সাকিব জানে, আমি কখনই বলি না যে কোইন্সিডেন্স। আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা ওখানে ছিলাম বেশ কিছুক্ষণ, গাড়িতে ঠিক হয় না, তারপরে আলটিমেটলি ইরেশকে কল দিলাম। ইরেশ তখন ইরেশের কল দিই, ইরেশের কল দিইনি, আমরা নেভিলকে ফোন দিছি। নেভিল হচ্ছে আমার ফ্রেন্ডের কলিগ, নেভিলকে ফোন দিছি। নেভিল কল ইরেশের ড্রাইভার, ইরেশ কিন্তু যায় না, ড্রাইভারকে ফোন দিচ্ছে, ড্রাইভার আমার সাথে কথা বলছে। ইরেশের গাড়ি এসে আমাদেরকে নিয়ে স্ট্রেট কক্সবাজার হসপিটাল সুমন ভাইকে হসপিটালে দেখাইছি। সুমন ভাইকে হসপিটালে তো রাখছে চাপ পেল আর কি, সবাই ছবি তুলতে ব্যস্ত। কিসের ট্রিটমেন্ট? হ্যাঁ, ছবি তুলে আমার ছবি তুলতে বলে যে ভাই আমি শার্ট খোলা, ভাই আমার খালি গায়ে ছবি তুলবেন, আমি শার্টটা পরে নিচ্ছি, মানে এইটা অবস্থা। এনিওয়ে, এটা অন্য কাহিনী। এগুলা হয়ে তারপরে ফাইনালি আমরা হোটেলে গেলাম, গিয়ে গাড়িটাই ছাড়লাম। তো ইরেশ হোটেলে আমরা যাচ্ছি, যখন গিয়ে আমরা ডিসাইড করছি যে হোটেলে ব্যাগ রেখে আমরা খেতে যাবো। খেতে যাচ্ছি তখন ইরেশের দেখা হচ্ছে। ইরেশ এসে আমাদের কি জানি বলার জন্য প্রিপেয়ার হচ্ছে। আমি দোস্ত এখন টাইম নেই, খেতে যাচ্ছি, আসে কথা হবে। তো ও খুব খেপছে এইভাবে ওকে ইয়ে করলাম কেন। তবে সে গিয়ে আমার অন্যান্য ফ্রেন্ডদেরকে বলছে যে হ্যাঁ রকস্টার গুলো আসছে, কি মুড একজনের। ওরা বলে তুই হ্যাঁ ওরা তো একটু ইয়ে হবে, তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে কি বেসিক্যালি আমরা ইরেশের গাড়িটারি ইউজ করছি, ড্রাইভার ইউজ করছি, কিন্তু ইরেশ জানে না যে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, দেন ফাউন্ড আউট। মানে একই জায়গায় একই ঘটনা দুইবার, মানে এই ব্যাপারটা ওই জায়গাটা নাকি খারাপ। এখন আমাদের এই ঘটনা বলার পিছনে কারণ হচ্ছে আমরা তখন যেটা হয় আর কি, যে আমরা নামার পর তো অনেকক্ষণ এখানে ছিলাম, আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে, তখন তাদের জিজ্ঞেস করলাম। একজন এসে বললো কি যে এই 5-7 দিন আগে একটা নোয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এখানে এবং ড্রাইভারটা মারা গেছে। তখন আমি বললাম যে এখানে কি অ্যাক্সিডেন্ট হয় নাকি? তারপর দেখলাম যে এই জায়গাটাতে নাকি বেশ কিছু ঢাকা কক্সবাজারের রুটে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় এই জায়গাটাতে নাকি বেশি হয়। আচ্ছা, মানে অনেক বেশি হয়। সো এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে যে আমি অ্যাকচুয়ালি পার্সোনালি আমি নিজের কথাই নিজে বলতেছি, বাট আমার ধারণা আই এম এ ভেরি গুড ড্রাইভার। আমি খুব ভালো গাড়ি চালাই এবং আমি হাইওয়েতে আল্লাহর মধ্যে বেশ এক্সপার্ট। আমি ইভেন এটাও জানি কোন হাইওয়েতে ট্রাকের স্পিড কত, বাসের স্পিড কত, এক হাইওয়েতে স্পিড এক এক রকমের, এটা আমার মুখস্থ। সো আমি অনেক কষ্টে গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করছি, গাড়ি কন্ট্রোলে আসে নাই। আমার কাছে জিনিসটা অনেক ইনসাল্টিং মনে লাগছে আর কি, যে কি ব্যাপার আমি গাড়িটা কন্ট্রোল রাখতে পারলাম না এরকম। I remember the brakes because Sunmay বলছে মানে accident পরে like what happened? Sunmay was a brake failed, and I remember brake failed because আমার মানে Sunmay তো ব্রেক রূপে দাঁড়ায় আছে, চাপ দিয়ে দাঁড়ায় আছে ব্রেক রূপে, সো কে করে আওয়াজ শোনার কথা। আমি নিজে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম আমি ব্রেক রূপে দাঁড়ায় গেছিলাম, সো আমি সারাক্ষণ একটা স্ক্রিচ শুনছি, ক্যাচ মাটির উপর দিয়ে স্ক্রিচ করতেছে, মানে টায়ারের আওয়াজ ফাটায় শুনছি আমি। এখানে আমার ঘুম ভাঙছে নট বাই নয়েজ, ঘুম ভাঙছে বিকজ গাড়িটা এমনি করতেছিল আর খুব ফাস্ট এমনি, মানে ডান দিকে বাম দিকে করছিল খুব ফাস্ট। এর জন্য ওই ডান দিক বাম দিক করলে একটা ফ্রিকশনের আওয়াজ হবে, ক্যাচ কুচ, হালকা একটা ক্যাচ কুচ হয়, যে নতুন জুতা পরে ফ্লোরের আওয়াজ হয় না, ওইরকম একটা আওয়াজ। ব্রেকের কোনো মানে গাড়িটা যে চাকারে ব্রেক হচ্ছে, চাকা লক হবে, ব্রেকের একটা স্ক্রিচ হবে, পুরো রাস্তায় কোনো নয়েজ নাই, মানে হার্ড ব্রেক গুলো তো একটা এখন এবিএস সিস্টেমের জন্য ওইভাবে স্কিড করে না, স্কিড না করলেও তো একটা ব্রেকের একটা তো দাগ অবশ্যই কিছু একটা থাকবে, কিচ্ছু নাই, মানে ব্রেক ধরেই নেই, মানে ব্রেক ব্রেক
আশা করি যে ঘটনাটা শুনলেন সেই ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। শুনছেন সবসময় রেডিও 4 চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা বিরতি। রাইট, বিরতির পরে আবারও ফিরে এলাম আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও 4 চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। চলে যাবো ঘটনায়। এই মুহূর্তে যে ঘটনাটি আমার সামনে রয়েছে সেটা তিনি লিখছেন যে আমি মিহির ফ্রম ইন্ডিয়া। বাংলাদেশ আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসি বাংলাদেশকে। বাংলাদেশের প্রতি আমার এত টান কেন আমি জানি না। ঠিক আছে, একবার ঠিক বাংলাদেশ যাবো। যাই হোক, তোমাদের ভূত FM এর স্টোরি গুলো বেশ ভালো লাগে। আমাদের এখানেও ভূত FM ধরে না, তাই আমরা মানে নেট থেকে শুনি এবং একা স্টোরি গুলো শুনি, খুব ভয় লাগে, বেশ মজা পাই, এক কথায় ফাটাফাটি লাগে। যাই হোক, বেশি কিছু লিখলাম না, পারলে মেলটা পড়ো। আর তোমাদের কাছেও বেশি কিছু ভয়ের অপেক্ষায় রয়েছে। ভালো থেকো। মিহির, কল্যাণী, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। পড়ে ফেললাম ছোট্ট একটি ইমেল এবং তারপরে চলে যাবো একটা ঘটনায়। এবং ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেলোয়ার। আমি দেলোয়ার ফ্রম ছাপানিয়া, এবং তিনি বলেছেন যে আমি আসতে পারবো না, ভালো লাগলে এই আমার ঘটনাটা শোনাতে পারেন। লিখছেন দেলোয়ার, আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে। সড়কটি ছিল 3টি গ্রামের কৃষকদের জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটি অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হবে। তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়ে তাদের হত্যাযজ্ঞ চালিয়ে মৃতের সংখ্যা কেউ বলতে পারে না, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলোকে রাস্তার পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়াটা ছিল একটি হিজল গাছের পাশে। সেই হিজল গাছের আশেপাশে 2-3 মাইল শুধুই কৃষি জমি, কোনো বাড়িঘর নেই। সেই কুয়োর কোনো নিশানা আজ পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের। সেই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু আছে গ্রামে। রাতের বেলা অনেকেই নাকি এই গাছের পাশ দিয়ে যাবার সময় পানি পানি বলে আর্তনাদ করে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীরী কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি, এমনও অনেকের ঘটনা রয়েছে। যাই হোক, গ্রামে আমাদের আড্ডা। আমাদের ব্যাচের সবাই জড়ো হয়েছে সিনিয়র এক ভাইয়ের বাসায় পরের দিন একটা অনুষ্ঠানের দায়িত্ব বন্টনের উদ্দেশ্যে। অল্প কিছু কাজ, অনেক মানুষ, তাই খুব দ্রুত যার কাজ ঠিক করে দেওয়া হলো। এরপর শুরু হলো আড্ডা। রাতের বেলা আড্ডা সচরাচর যা ঘটে থাকে তার কথায় কথায় শুধু হলো কথা হলো প্রেতাত্মা, অশরীরী ভূতের গল্প। এক পর্যায়ে সোহেল ভাই নিজে অভিজ্ঞতা শেয়ার করেন। তার মুখ থেকে যেভাবে শুনেছিলাম সেই ঘটনাটাই বলছি। আমি তখন একটা এনজিওতে চাকরি করি না বলে বেকার খাটে বলা যায় ভালো, কারণ কষ্ট যে পরিমাণ করতে হতো বেতন তার ধারে কাছে ছিল না। কিন্তু অন্য কোথাও চাকরি পাচ্ছিলাম না বলে আমি কষ্টটাই করে যাচ্ছিলাম। সকালে বের হতাম, টাকা তুলতে শিখতাম রাতে। সম্বল ছিল আমার সাইকেলটা। যে দিনের কথা বলছি সেদিন থানা অফিসে গিয়েছিলাম। সব হিসাব বুঝিয়ে ফিরতে রাত হয়ে গেল। রাত করে এর আগেও ফিরেছি, কিন্তু কোনো কিছু না ভেবে রওনা হয়ে গেলাম। সাইকেল চালাচ্ছি আপন মনে, কোনো দিকে খেয়াল নেই। দেওভোগ কৃষি জমির মধ্যে ঢোকার আগের গ্রাম পার হতেই কোনো মানুষের সারা শব্দ নেই। রাত হয়ে গেছে, গ্রামের কারো জেগে থাকার কথা নয়। এক হাতে টর্চ জ্বালিয়ে রাখতে হচ্ছে বলে সাইকেলটা গতি অনেক কম ছিল। হিজল গাছের কাছাকাছি হঠাৎ কি করে যেন কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে
আমি সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। হাত থেকে টর্চ পড়ে গেল। সাইকেল থেকে নেমে টর্চটা উঠালাম, ঠিকই আছে, নষ্ট হয় নাই। আবার সাইকেলে চড়ে দ্রুত প্যাডেল চালালাম। আশ্চর্য কাণ্ড, আমি যত জোরেই প্যাডেল চালাতে থাকি সাইকেলটা মোটেও এগোতে চায় না। ভয় আমি শেষ। শরীরের সবটুকু শক্তি দিয়ে প্যাডেল মারছি, কিন্তু সাইকেল এগুচ্ছে পিঁপড়ার গতিতে। আমি ঘেমে একাকার। কেন জানি মনে হচ্ছে এই একজন পিছন থেকে কেউ একজন সাইকেল টেনে ধরে আছে। পিছনে তাকাবার মতো সাহস আমার নেই। প্রাণপণে সামনে এগোতে চাইছি। হাতে একটা টর্চ আছে, সেটাও ভুলে গেছি। আচ্ছা আলোয় রাস্তায় যেটুকু দেখা যায় সেটুকু দেখেই রাস্তায় ধরে এগোতে হচ্ছে। এক সময় মনে হলো জ্ঞান হারিয়ে ফেলবো। সাইকেল চালাচ্ছি তো চালাচ্ছি, কতক্ষণ হয়েছে বলতে পারবো না। একসময় মনে হলো আমি মনে হয় খালি খালি সাইকেল চালাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। যেখানে ছিলাম সেখানেই আছি, কারণ এইটুকু রাস্তা সাইকেল চালিয়ে যত ধীরেই যাক পার হতে এত সময় লাগার কথা না। সাথে সাথে মনে পড়ে গেল হিজল গাছের গাছ আর কুয়ো নিয়ে শোনা গল্পগুলো। জোর করেও মন থেকে দূর করতে পারছি না। সাইকেল কেউ টেনে ধরে আছে, এই বিশ্বাস তখন আমার মনে একেবারে ঝেঁকে বসে আছে। এবার বাঁচা মরার প্রশ্ন, ভূতের হাতে কি প্রাণ দিতে হবে নাকি? সাহস করে পিছনে তাকালাম, না, কেউ নেই। কেউ টেনে ধরে নেই আমার সাইকেল। টর্চ চালিয়ে পেছনের চাকা পরীক্ষা করলাম, না, কিছুই হয় নাই। আবার সাইকেলে চললাম। বিসমিল্লাহ বলে প্যাডেল চালালাম, কোনো লাভ হলো না। সাইকেল সেই আগের মতোই ভারী, কিছুতেই এগোতে চাইছে না। এভাবে কতক্ষণ সাইকেলের সাথে যুদ্ধ করলাম বলতে পারবো না, তবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। গ্রামের দিকে এগিয়ে যাবার একটু একটু করে এগিয়ে যাবার যাচ্ছি। গ্রামের সীমানায় প্রথম বাড়িটা দেখার সাহস দেখে সাহস আরো বেড়ে গেল। শরীরের যেটুক শক্তি অবশিষ্ট ছিল তার সবটুকু প্রয়োগ করে দ্রুত সেই বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। তারপর কোনো কথা না বলে সাইকেল থেকে নেমে শরীরের সবটুকু শক্তি দিয়ে মারলাম সাইকেলের পেছনে এক লাফি। শব্দ শুনে বাড়ির মালিক বের হয়ে এলেন। আমি পরিচয় দিয়ে জানালাম ভয় পেয়েছি। তারপর এক গ্লাস পানি খেয়ে রওনা দিলাম বাড়ির থেকে। এবার মহা আশ্চর্য হলাম, কারণ আমার সাইকেল ঠিকই আছে। এখন ভারী মনে হচ্ছে না, চলছে তুফানের গতিতে। এই ছিল ঘটনা। তো আশা করছি ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, এবং কেমন লাগলো সেটা আমাদের SMS এর মাধ্যমে জানাতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব আরো একটি ঘটনায়। রাসেল ভাই কেমন আছো? আমি তা প্রশ্ন করবো না, আমি জানি তুমি সবসময় ভালো দলে। আমি ভ্যাম্পায়ার 123 124 যাত্রাবাড়ি থেকে বলছি। আমার ফ্রেন্ডের কাছে শোনা এই ঘটনাটি শেয়ার করলাম, ভালো লাগলে ভূত FM শেয়ার করো। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনেই কোনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানের সাথে নিয়ে এক রাতে মাছ ধরতে যায় সে। রাত 3টার দিকে হঠাৎ তার নদীতে বাতাস একেবারে থেমে যায়। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলে হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ে লক্ষ্য করলেন তাদের থেকে প্রায় মাইল খানেক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরে ছাউনিতে একটি অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা লালচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা মেরে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতরে উঁকি দিয়ে চমকে যায় তৈয়ব। নৌকার ভেতরে মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ। পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভেতর থেকে একটা মরচে পড়া হেরিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার কাছে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায়। সাথে সাথে মাথা উঁচু করে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, কিচ্ছু নেই। আশেপাশে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে। খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলেবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাথর টেনে শুইয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়।
তৈয়ব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি এরপরে, এমন খেলতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু তৈয়ব আলী, শুধু তৈয়ব আলী নয়, আরো অনেক অনেক জেলের সাথেই বহু একই জিনিস ঘটে। পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এর মধ্যে মিল আছে কি? আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার তো অনেক ভালো লেগেছিল, এবং আমিও আশা করবো যে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটিও আমার খুব পছন্দের একটি ঘটনা। গত মার্চ মাসের 10 তারিখে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ডক্টর সায়েম, এবং ডক্টর সায়েমের বেশ কিছু ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমরা শুনবো আজকের এই এপিসোডে, এবং তারপরেই আমরা পরপর দুটো ঘটনা শুনবো। আমাদের সাথে জয়েন করেছিলেন গত 24 তারিখ মার্চ মাসের তাসমিয়া, এবং তিনিও বেশ কিছু ঘটনা বলেছিলেন। সেই ঘটনাগুলো আমার ভালো লেগেছিল, সেই ঘটনাও আমরা শুনবো। তো চলুন শুনে আসি ঘটনাগুলো। At first, I would like to give thanks all Bhoot FM listeners. Basically, রাসেল ভাই, আমি জিন ভূত অলমোস্ট সব সুপার ন্যাচারাল পাওয়ার এতটা বিলিভ করি, আবার করিও না। যদি করতেই হয় তাহলে আমাদের আসলে প্রফেশনে থাকা হয় না, থাকা চলে না, কিন্তু তবুও করতে হয়, কারণ আমি ইসলাম ধর্মের বিশ্বাস করি, ইসলাম ধর্ম আমার, সেজন্য। এখন পর্যন্ত আমি ওটাকে মনের মতো আনতে পারিনি, কারণ আমার মধ্যে এই ব্যাপারগুলো আগে কখনো ঘটেনি। তারপরে আপনি বলতে যাচ্ছেন যে স্টিল আপনি এখনো অতটা বিশ্বাস করেন না? স্টিল আমি 1.5 মাস আগ পর্যন্ত ব্যাপারটা বিলিভ করতাম যে এরকম হয়তো বা হয়, আবার হয়ও না। আচ্ছা, বাট গত 1.5 মাস আগে থেকে যা হয়ে গেল আমার মাঝখানে, আমার লাইফে যা হয়ে গেল, এরপর থেকে আসলে এটাকে ভুলে থাকার কোনো উপায় নেই। আচ্ছা, কি হয়েছিল বলেন, আমরা শুরু থেকে আসি। শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি যে আমি যে হসপিটালে জব করার সময় এই ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করেছি। প্রতিষ্ঠানের স্বার্থেই হোক আর মানুষের বিশ্বাস হানি হওয়ার ব্যাপার থেকে চিন্তা করে বলছি যে আপনি কোনো হসপিটালের নাম বলবেন না। বলতে চাচ্ছি, মানে বিভিন্ন হসপিটাল আপনাকে কাজ করতে হয়, এবং কোনো হসপিটালের নাম আমরা এখানে উল্লেখ করবো না। ওকে, ফাইন। আমি তাহলে আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। একদম। মাস 2 আগের কথা। আমি তখন যে হসপিটালে ডিউটি করতাম, সেটি একটা ক্লু দেওয়া যায়, সেটি পাহাড়ি এলাকা ছিল এবং চা বাগান সম্মিলিত একটা এলাকা ছিল। আশপাশে শুধু চা বাগান ছিল, মাঝখানে একটা হসপিটাল। খুব বেশি একটা মানে জাঁকজমকপূর্ণ না। আমি আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে সেখানে গিয়েছিলাম। আচ্ছা, হসপিটালটার আউটলুকিংটা এমন ছিল যে রাত 8-9টার পর থেকে দেখা যেত সবকিছু একদম শুনশান হয়ে যেত। খুব প্রয়োজন না পড়লে কেউ বের হতে চাইতো না, কিংবা কেউ বের হতো না। দূরে একটা মসজিদ ছিল, খুব দু একজন মুসল্লি সেখানে নামাজ পড়তেন। তো এই দেখা যেত। তো ঘটনাটা যেদিন ঘটে, আরো মাস 2 আগের ঘটনা সেটা। আমি রাতের বেলায় অ্যাজ ইউজুয়াল পেশেন্টদের রাউন্ড দিয়ে শেষ করে আমার রুমে এসে রেস্ট নিচ্ছি, আমার ওয়াইফের সাথে কথা বলে রেস্ট নিচ্ছি। আচ্ছা, একটু টিভি দেখতে ইচ্ছে করলো, টিভি দেখে কখন ঘুমিয়ে পড়েছে ঠিক খেয়াল নেই, আমি টিভি অফ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আনুমানিক 3টা অথবা 4টার দিকে, যেটা আমি পরবর্তীতে আন্দাজ করে বললাম, ব্যাপারটা আমি নট শিওর যে 3টা না 4টা, হঠাৎ করে একটা সিস্টার আমাকে বাইরে থেকে নক করে বললো, তার ইমার্জেন্সি একটা বাচ্চা পেশেন্ট আছে, একটু কাইন্ডলি একটু আউটডোরে আসবেন। আমি তাকে রেসপন্স দিয়ে বললাম, ওকে সিস্টার, তুমি পেশেন্টকে আউটডোরে রাখো, আমি আসছি। রুম থেকে বের হলাম, বের হয়ে অ্যাজ ইউজুয়াল রুমে আসলাম। আসার পর চোখে একটু ঘুম তন্দ্রা কাজ করছে, তবু চিন্তা করলাম যে যেহেতু বাচ্চা পেশেন্ট সেহেতু একটু ভালোভাবে যাওয়া উচিত। আমি একদম ফুললি ফ্রেশ হয়ে চোখ মুখে পানি দিয়ে গেলাম। তো গিয়ে ফার্স্ট ধাক্কা যেটা লাগলো আমার কাছে, যেটা আমি পরে ব্যাপারটা সব অনুধাবন করতে পারছিলাম, সেটা হচ্ছে যে গিয়ে দেখি একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে। তো হতে পারে সেটা হোম ডেলিভারির ক্ষেত্রে বাচ্চার প্রবলেম থাকলে সেটাকে আমাদের কাছে নিয়ে আসা হয়, যে কোনো প্রবলেম সেটা আমরা সলভ করার চেষ্টা করি। বাট একটু অদ্ভুত ব্যাপার ছিল যে রাত 3টা-4টার দিকে কোনো মহিলা আমি আজ পর্যন্ত দেখি নাই, যতই সে পর্দাশীল হোক না কেন, সে বোরখা পরে। সে রাত 3টা-4টার সময় কেন বোরখা পরলো সেটা আমি জানি না। ওই ব্যাপারটা আমি ওভারলুক করে গিয়েছে।
তার উপর বড় ব্যাপার হচ্ছে সাদা একটা বোরখা পরা। এটা খুব মানে দেখা যায় না সচরাচর। হ্যাঁ, আমি মানে ফার্স্টে বিলিভ করিনি, তো আমি সেইটাকে আর বেশি প্রাধান্য না দিয়ে আমি আমার মতো চেয়ারে বসে পড়লাম। চেয়ারে বসে পড়ার পর দেখলাম মহিলাটার চোখ একদম লাল টকটকে। আমি ভাবলাম হয়তো বা কান্নাকাটি করেছে অনেক বাচ্চাটাকে নিয়ে। অনেক সময় তো অনেক বছর পর বাচ্চা হয়, বাচ্চার কোনো প্রবলেম হলে মা আশপাশে মানুষজন খুব কান্নাকাটি করে, সেটা তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম বাচ্চার কি সমস্যা। কিন্তু সেই যে জিনিসটা লক্ষ্য করলাম যে মহিলাটা মধ্যে কোনো রকম ভাব নেই, একদম নিথর হয়ে আমার কথার কোনো রেসপন্স না দিয়ে বাচ্চাটাকে আমার সামনে টেবিলে শুয়ে দিল। আচ্ছা, শুয়ে দেওয়ার পরে আমি বাচ্চাটাকে দেখতে যাবো, এর মধ্যে বললো যে আপনার যদি কোনো মানে মহিলাটাকে আমরা বলছে যদি কিছু দেওয়ার থাকে আপনি লিখে দেন, আমি ওষুধগুলো নিয়ে আসি। একটা কথা বলে রাখা দরকার যে আমাদের প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের সাথেই একটা ছোট ফার্মেসি থাকে, আমরা মানে ইমার্জেন্সি ওষুধগুলো আমরা নিতে পারি। আমি একটু মানে অবাকই হলাম যে প্রবলেম শুনলাম না, কিন্তু কি প্রবলেমের জন্য কি মেডিসিন দিব। তো আমি জাস্ট রাগারাগি করলাম না, রাগারাগি না করে জাস্ট ফার্স্ট এড কিছু ওষুধ লিখে দিলাম যে এগুলো নিয়ে আসেন, অ্যাটলিস্ট অক্সিজেনটা দিয়ে রাখতে পারবো প্লাস কোনো কিছু। সাথে সাথে আমি আমাদের একটা অক্সিপালস মিটার নামে একটা মিটার আছে, যেটা দিয়ে আমরা বডিতে হোয়াট ইজ গোয়িং অন সবকিছু বুঝতে পারি, পালস কত, বিপি কত। কারণ বাচ্চাটার মুখটা ঢাকা ছিল, মুখটা ঢাকা ছিল। কি দিয়ে ঢাকা ছিল মুখটা? মানে ওই বাচ্চাদের তো ওই টাওয়েল দিয়ে পেঁচায় নিয়ে আসে, তো টাওয়েলটা এমন ভাবে ঢাকা ছিল তো মুখটা কিছু ঢেকে ছিল। তো আমি বুকটা সরিয়ে দেখলাম একদম হোয়াইটিশ, একদম খুব হোয়াইটিশ একটা বুক। তো আমি হার্টবিট শোনার চেষ্টা করলাম স্টেফা দিয়ে, মানে মনে হচ্ছিল পাচ্ছি আবার পাচ্ছি না, এরকম লাগছে। তো আমি আরেকটু কনসেন্ট্রেশন দিলাম, আরেকটু উঠে এক গ্লাস পানি খেয়ে আরেকটু কনসেন্ট্রেশন দিয়ে আমি দেখার চেষ্টা করলাম, দেখলাম যে না, সেটা আমার ভুল ধারণা ছিল, অ্যাকচুয়ালি কোনো নাই। আমি কনফার্ম করলাম, আমার পকেট থেকে টর্চ বের করে আমরা চোখে ধরি। চোখে ধরলে পিপলের রেসপন্স যেটা আসে, সেটা রেসপন্স দেখে আমরা বুঝি যে আসলে সে লাইভ নাকি মারা গেছে। ভায়াবিলিটির কোনো সাইনই তার মধ্যে আমি পাচ্ছিলাম না, ইভেন তার পিপল গুলো একদম ডাইলেটেড ছিল, যেটা মৃত্যুর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা বুঝতে পারি। তখন আমি মোটামুটি শিওর যে বাচ্চা মারা গেছে এটা। তো আমি আবার মুখটা ঢেকে ডেথ সার্টিফিকেট পে করছি। জাস্ট একটা ফর্মালিটিস মেনটেন করে বাচ্চাটাকে বলবো নিয়ে চলে যান, সদর হাসপাতালে নিয়ে যান বা অন্য কোথাও নিয়ে যান, হয়তো বা যেভাবে ম্যানেজ করা যায় বাচ্চার মাকে। তারপর এদিকে রাত করছি, মহিলাটাও আসছে না, আমার কোনো অ্যাসিস্ট্যান্সও আসছে না, ওয়ার্ড মাস্টারের কোনো খোঁজ নাই, কেউ সাথে কেউ নাই, জাস্ট আমি একটা বাচ্চা নিয়ে বসে আছি, জানালাটা খোলা, বাতাস বইছে, বাইরে দিয়ে বাতাস আসতেছে। মানে আমি বুঝতে পারছিলাম না যে এরপরও যে কিছু একটা ঘটতে পারে আমার সাথে। আমি এইটা মানে বুঝে ওঠার আগেই আমি জাস্ট বসে বাচ্চাটাকে মুখটা যখন দেখলাম, আমি আসলে এই কথাটা যখন বলতে যাই তখন আমি অনেকে এক্সপিরিয়েন্সের কথা বলে, বাট নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলো কেউ বলতে পারে না। তো যেটা আমি দেখলাম, বাচ্চাটা চোখ লাল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, স্টিল বাচ্চাটার পিপল ডায়ালেটেড, নো কার্ডিয়াক বিট। আমি বাচ্চাটা কার্ডিয়াক বিট আবার দেখার চেষ্টা করলাম, যে দেখতে গেলাম বাচ্চাটা আবার হাত চেপে বসলো। ওই ছোট বাচ্চাটা মিনিমাম 1-1.5 ঘন্টা আগে যেটা জন্ম হয়েছে বা মারাও গেছে, চোখ লাল করে তাকিয়ে আমার দিকে আমার হাত চেপে ধরলো। আমি মানে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না। আমি জাস্ট আমার জ্ঞান হারাবো এই অবস্থাতে আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে কি করব। আমি জোর খাটানোর চেষ্টা করলাম, আমি যখন উঠে পড়লাম চেয়ার থেকে, সে আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরলো। আমি চিৎকার দিলাম, মনে হচ্ছিলাম চিৎকার দিতে পারছি না, তাও আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। বাচ্চাটা আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে হাসছে।
অদ্ভুত ভাবে তাকিয়ে, এটা আমি এটা না দেখলে আসলে কেউ বিশ্বাস করতে পারবে না যে কিভাবে তাকিয়ে সে আমার দিকে হাসছিল। আমি এর 4-5 মিনিট আমি বাচ্চাটার সাথে ধস্তাধস্তি করার মতো একটা অবস্থা। আমি খুব চেষ্টা করে ছোটাতে যাচ্ছি, কিন্তু বাচ্চাটা আরো বেশি প্রেসার ক্রিয়েট করছে আমার উপরে। এদিকে আমি চিল্লি করছি, আমি চিৎকার করছি যে কেউ আছে কিনা, কেউ আছে থাকলে আমাকে হেল্প করো, আমি প্রবলেমে পড়েছি। বাট কোন রকম কোনো রেসপন্স আমি আশপাশ থেকে পাইনি তখন। তো যেটা হলো, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শুনতে পেলাম আমি। যখনই ফজরের আজানটা শুনতে পেলাম, আস্তে আস্তে দেখলাম বাচ্চাটা আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে আবার। সে যতটুকু অ্যাক্টিভ ছিল সে এতটা অ্যাক্টিভ এখন আর না। যখনই আল্লাহু আকবার বলে টান দিল ফজর আজান, তখন থেকেই বাচ্চাটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হাসিটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি তখন আমার তখন মনে হচ্ছিল, আমার মা তখন মা বলতো যে কোনো প্রবলেম হোক, আজানের পরে কোনো প্রবলেম গুলো অশরীরী কোনো কিছু এক্সিস্টেন্স থাকে না পৃথিবীতে। ফজরের আজানের পরে এক্সিস্টেন্স থাকে না। তো আমি সেটা বিলিভ আমার মাথায় তখন কাজ করছিল। আমি ওয়েট করছিলাম যে ফজর আরেকটু হোক, টোটালটা শেষ হোক, তারপর দেখা যাক কি হয়। যখন আমার আজানটা শেষ হয়ে গেল, বাচ্চাটাও আস্তে আস্তে হাত ছেড়ে দিল আমার হাত, আর সঙ্গে সঙ্গে বের হয়ে আউটডোরের বাহির থেকে লক করে দিলাম, যাতে যে ঘটনাটা যে সত্যি এটা বোঝানোর জন্য। আমি ওর সামনে দাঁড়িয়ে, দরজাটার সামনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলাম যে কেউ কি নাই হাসপাতাল, আমি একাই শুধু হাসপাতাল ডিউটি করছি। আমার কথা শুনে দু একজন পেশেন্টের লোকজন উঠলো, তারা যারা সকালে মেইনলি উঠে তারা উঠলো, দারোয়ান উঠলো। ওঠার পর আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কই ছিলে এতক্ষণ, আমি যে এতক্ষণ ডাকাডাকি করছি তোমরা কই ছিলে? আর দেখো ভেতরে কি হচ্ছে। আমাকে একটা এই পুরো ঘটনাটা মোটামুটি বলে আমি বললাম ভেতরে দেখো একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমার হাত ধরে ফেলেছে, বাচ্চাটা এরকম করেছে। তখন তারা ঢুকলো, আমিও ঢুকলাম, বাট বিলিভ করবেন কিনা আসলে আমি জানি না, বাচ্চাটা ছিল না সেখানে। আচ্ছা, শুধুমাত্র সেটাকে মোড়ানো ছিল, টাওয়েলটা পড়েছিল। তারা সাথে সাথে এইটুক বিলিভ করতে পেরেছে যে সামথিং হ্যাপেন্স হিয়ার। সেটাই, টাওয়েলটা যে বাইরের একটা কিছু। হ্যাঁ, তো এরপরে এটা নিয়ে আমি বললাম যে খুব বেশি আর এখন আর মাতামাতি করা, মাটা তো আর ফেরে নাই, সকাল হয়ে যাক। মাকে তো আমি যে ওষুধ লিখে দিলাম সেই কাগজ তো নাই, মাও নাই। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, দারোয়ান বলছে স্যার আমি তো আজকে সারা রাতের মধ্যে একটা পেশেন্ট আউটডোর দিয়ে ঢুকাই নেই, গেট তো লক ছিল, কেজি গেট লক করা ছিল। তাহলে সিস্টার যে আমাকে ডাকলো, স্যার সিস্টারের তো ডিউটি, আজকে ব্রাদারের ডিউটি। ও আচ্ছা, এটা একটা বড় একটা টুইস্টের জায়গা। এরপর আমার বোঝা কিছু বাকি রইলো না। আমি জাস্ট ওই রাতে কোনো ভাবে কষ্ট করে জাস্ট ফর্সা হওয়ার পর থেকে যে ঘটনাটা হলো, ভোর 7টা থেকে আমার 103, 4, 2 এইভাবে জ্বর শুরু হয়ে গেল। আপনার জ্বর, আমি মুভ করতে পারছি না, প্রচন্ড রকমের জ্বর। আমি 2-3 দিন আমি এরকম জ্বরে ভুগলাম। তারপর আমাকে ওখানকার মসজিদে ইমাম হুজুর সাহেবের সাথে দেখা হলো আমার। তো ওনাকে আমি বললাম, ঘটনাটা খুলে বললাম। তো বলছে যে স্যার আমি তো আসলে আপনি আসছেন, আপনার কাছে আসা হয় নাই, এখানে আর যারাই আসেন তাদের সাথে আমি একটু দেখা করে যাই। এখানে একটু প্রবলেম আছে, এই বিল্ডিংটাতে আগে, এই হসপিটালটা পরে বানানো হয়েছে, এই বিল্ডিংটাতে আগে যারা ছিল, সামহাও একজন মহিলা ছিলেন, তার উনি সেকেন্ড ম্যারেজ করার জন্য মেরে ফেলেছিল। আচ্ছা, এবং পরবর্তীতে সে ওই মহিলা নাকি আরেক ওই সেকেন্ড ম্যারেজ করে সে বাইরে চলে যায়। তো ওই ঘটনার পর থেকে কিছুটা প্রবলেম হতো, বাট আমি জানতে পারি নাই, বিকজ ওদের সাথে আমার দেখা হয় নাই। এই 2-3 দিন পরে আমি ওখান থেকে ছেড়ে দিয়ে আমি চলে আসি। আপনার নিশ্চয়ই এরকম কোনো ঘটনা থাকলে ওখানে হয়তো থাকতেন, বাট মরে আসে এখানে থাকা হয় না। আমি তো আর
মানে আমি যদি শুনতামও তাহলেও একটা বুঝতাম যে না ঠিক আছে এটা হয়েছে, হতেই পারে। সেটাই, But আমার চোখের সামনে ঘটে যাওয়া এরকম ঘটনা আমি এটা আপনি মেনে নিতে এটা পারেন। মেনে নিতে পারছি না। সেটাই স্যার ভাই, আপনার পরের যে ঘটনাটা সেই ঘটনাটা আমরা শুনে ফেলি। জি আসলে থ্যাংক ইউ। পরের ঘটনাটা আমি যেটা এখন বলবো সেই ঘটনাটা বেসিক্যালি লাশঘর কেন্দ্রিক। লাশঘর কেন্দ্রিক, ওকে। আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি জি প্লিজ, নো প্রবলেম। যে আমি ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের তো পোস্টমর্টম গুলো আমাদের বেসিক্যালি করতে হয় যে কোনো সরকারি মেডিকেলে গিয়ে। সরকারি মেডিকেলের ওই ওই সাপোর্টে গিয়ে আমাদেরকে পোস্টমর্টম ক্লাসগুলো করতে হয়, প্লাস প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। আচ্ছা, তো আমাদের মেডিকেল থেকে ময়মনসিংহ মেডিকেলের দূরত্ব ধরে নেওয়া যায় অ্যাবাউট 10 কিলোমিটার। আচ্ছা, তখন আমি হোস্টেলে থাকি। তো প্রতি সোমবার দিন আমাদের পোস্টমর্টম ক্লাস, কোন এক সোমবার যার পরের দিন বন্ধ। তো বেসিক্যালি সব স্টুডেন্টরাই চলে গেছে বাসায়, দু একজন আছে তো তারাও যাবে না, তারাও বিকেলে ঘুরতে যাবে ফ্রেন্ডদের সাথে। তো আমি চিন্তা করলাম যে এত এত মানুষের সাথে গিয়ে তো আসলে শেখা যায় না, আজকে একটু ভালো করে শিখে ফেলবো। একলা একলা যাবো, এক একটা স্যারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে শিখবো। তো ওই বিকেল সন্ধ্যের মাঝখান সময়টা, যতটা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট ততটা সন্ধ্যা ছিল না, কিন্তু আবহাওয়া ততটুকু ইম্পোজ করছিল যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটু বাতাস বইছে তখন। তো আমি পুরো বাসে একা, সম্পূর্ণ বাসে একা। তো আমি লক্ষ্য করলাম যে আমি বাসের মধ্যে বসে আছি, পেছনে আরেকজন লোক বসে আছে আমার সাথে। তো অনেক সময় দেখা যায় কি আমাদের কলেজটা একটু গ্রামে পড়েছে, তো অনেক সময় অনেক মানুষ এমনিতে উঠে চলে আসে শহর পর্যন্ত, আমাদের বাসের ডিস্টেন্স নাই, নিয়ে বাস করে শহরে চলে আসে। লোকটাকে আমি ওই সময় আবছা আবছা দেখছিলাম, খুব সাদা সিধা একটা মানুষ, খুব কাকুতি ভরা একটা চোখে একটা মানুষ, খুব নরম হয়ে বসে আছে, এক কোনায় বসে আছে। তো এরপর আমি আমাদের ময়মনসিংহ মেডিকেলের যে পোস্টমর্টম যে নামার পর আমাদের যে বাসের ড্রাইভার বললো আমি বাসটাকে ঘুরিয়ে নিয়ে আসতে, শহর থেকে ঘুরিয়ে নিয়ে আসে, কাজ আছে আপনি এর ফাঁকে কাজটা শেষ করে ফেলেন। তো আমি নামলাম, নেমে ঢোকার সময় আমি তো ওই আগের যে লোকটাকে আমি দেখেছিলাম বাসের মধ্যে বসেছিল তাকে আমি খুব ক্লিয়ারলি দেখি নাই, কিন্তু মনে হচ্ছিল যে লোকটা আর এই লোকটা অনেকটাই সেম। আচ্ছা, তবু আমি ইসলামা ওইটাকে বদার না করে আমি গেটটা খুলে জিজ্ঞেস করলাম আপনার কেউ, মানে লাশটা কি আপনার? আচ্ছা, আমি হেঁটে গেলাম, ডোমকেও খুঁজে পাচ্ছি না। ডোম সম্ভবত আশপাশে গেছে, কোথাও নাস্তা টাস্তা করতে গেছে, ওটা তো ওদের জন্য স্বাভাবিক ব্যাপার, লাস্ট নিয়ে তাদের কাজ। তো পুলিশও নাই, জাস্ট একটা ভ্যান গাড়িতে এক চাকাই দিয়ে মোড়া একটা লাশ। ভ্যান গাড়ির ওপরে। তো আমি গেলাম, বেসিক্যালি ওইটুক সাহস আমার হয়নি যে ওইটা খুলে দেখবো। চিন্তা করলাম যে স্যার আসতে হয়তো বা দেরি করছে, আমি একটু হাঁটা চলা করি, সময়টা পার হোক। তো আমি ওই লাঞ্চ ঘরের পাশ দিয়েই আচ্ছা, বারান্দা দিয়ে হাঁটছি আর চিন্তা করছিস মানে মানুষের জীবনটা কিরকম। এই লোকটা তো হয়তো বিকেলও জানতো না যে মারা যাবে, দুপুরও জানতো না মারা যাবে, সকালও জানতো না মারা যাবে, হয়তো মারা গেছে, আমি মারা যাবে। চিন্তা করতে করতে আমি হাঁটছি, হঠাৎ করে একটা সাইড দিয়ে ঘুরে যখন আরেক সাইড দিয়ে হাঁটা শুরু করবো, 4 কোণা বারান্দা, তো এক কোণা হেঁটে শেষ করেছে, আরেক কোণা যখন স্টার্ট করব তখন দেখি অপোজিট কোণায় ওই লোকটাই দাঁড়িয়ে আছে। আচ্ছা,
বাট এইটা আনবিলিভেবল যে এতটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিভাবে বা এতটুকু ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে কিভাবে লোকটা ওখান থেকে এখানে চলে আসবে আমাকে ওভারটেক করে। আমাকে দেখতে হবে, আমি দেখবো। তো আমি কিছুটা এগোলাম, এগিয়ে দেখলাম যে না, লোকটা সেম, আমি যেটাকে দেখেছি, যে লোকটাকে দেখেছি সেই লোকটাই। তখন আমি বুঝলাম যে সামথিং হ্যাপেন। আমি আর সামনে আগাইনি। আচ্ছা, আমি জাস্ট যতটুকু সাহস আমার মধ্যে ছিল, সব হারিয়ে ফেলেছেন ততক্ষণে। যতটুকু স্টোর করা ছিল সেইটুকুকেই হাতে নিয়ে আমি ব্যাক করা শুরু করলাম। আচ্ছা, ব্যাক করার সময় যতটুকু সুরা টুরা যা পারতাম, যদি হিন্দি গানের কলি পারতাম সেটাও গাওয়ার চেষ্টা করছি, যে আমি প্রফুল্ল থাকি। কিন্তু ঘুরে আবার যখন সেই গেট পর্যন্ত আসলাম, সেই তো আবার সেই লাশের সামনে দিয়ে আসতে হবে আমাকে। লাশের সামনে আসলাম, এসে দাঁড়ালাম। এই সময় তো আমি কিছুক্ষণ জোরে জোরে কথা বললাম, কি ব্যাপার, আপনি দেখতেছেন যে একটা লাশ পড়ে আছে, আপনি কাউকে ইনফর্মও করেন নাই, একটা পুলিশ নাই, লাশটা কি হয়েছিল, কি হয়েছে? তো বলতেছে যে পারিবারিক জেদ ধরে খুব নিরীহ একটা মানুষকে মারছে, খুবই নিরীহ মানুষ, মানে যেটা আমরা ক্রস ফায়ার বলি। তো গ্রামের বাড়িতে ওই রাগের মাথায় ওই লোকটাকে মারা হয়েছে, এরকম ঘটনায় বলে গেছে। তার সাথের যে লোকজন তারাও লাশটাকে আর ক্যারি করবে না। আচ্ছা, তারা বলে গেছে পোস্টমর্টম করে যা ইচ্ছা করে রেখে দাও। এখানেও বিলিভ করতে পারবেন না, আমি ডোম যখন চাটাইটা খুললো, যেই মুখটা আমি ঢোকার সময় দেখলাম কান্না কান্না চোখে, যেই মুখটা আমি বাসের মধ্যে দেখেছিলাম কান্না কান্না চোখে, এবং যাকে আপনি বারান্দায় দেখেছিলাম, সে কান্না করে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আমি সুযোগ দেইনি। সেই লোকটাই ভেতরে সেই লোকটাই লাশ হয়ে শুয়ে আছে আমার সামনে। আমি আর কিচ্ছু না বলে ডোমকে বললাম যে মামা আজকে আর করবো না, আমি একটু আমাকে একটু আগায় দেন। তখন উনি হাসতেছেন যে কি ভয় পেয়ে গেছেন, এই সেই এরকম দেখতে দেখতে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি বলছিলাম আমাকে প্লিজ একটু আগায় দেন, মানে মেইন রোড থেকে ওই রাস্তাটা একটু লাল ঘরের রাস্তা, তো খুব ভালো কিছু না, এই জন্য আমাদের সবকিছু মনে হয় ভয়ে ভয়ে লাগে। তো আমি ওইদিকে উনি আমাকে আগায় দিলেন, হোস্টেলে চলে আসলাম। ওই দিন রাতে হোস্টেল পুরো খালি, সবাই চলে গেছে নিজের মতো ইয়েতে চলে গেছে, বাসায় চলে গেছে। সেদিন রাতের বেলা আমি টয়লেট করতে এসেছি, আমাদের অনেকটা রাস্তা হেঁটে তারপর টয়লেট আসতে হয়। আচ্ছা, টয়লেটে এসে টয়লেটের বারান্দা দিয়েও সেম চেহারা, ওই লোকটাকেই দেখলাম আমি। বারান্দা দিয়ে মানে বারান্দার ওই টয়লেটের ভেতর যে ছোট মানে ইয়েগুলো থাকে, জানালাগুলো থাকে, জানালা দিয়ে তাকিয়ে, ভেন্টিলেশনের জন্য যেগুলো থাকে, হ্যাঁ, জানালা দিয়ে তাকিয়েছে। আমি এখন তো দৌড়েও লাভ নেই, আর মানে ওখান থেকেও আমি কিছু মানে করতে পারছি না, আমি যে কি করব। তাও আমি চোখটা বন্ধ করে নিচের দিকে রেখে সবগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে দৌড়ে কোনো আসার পরে আমি শুয়ে পড়লাম। ঘুম আসতেছিল না, চোখে ঘুম আসতেছিল না, একদম খুব ভয় পাচ্ছিলাম। গরম ঠান্ডার দিন, কিন্তু মনে হচ্ছিল যে সবকিছু দিয়ে আমার শরীরটা মুড়িয়ে রাখলে হয়তো বা কেউ আমাকে টাচ করতে পারবে না, এরকম একটা ব্যাপার। কাঁথা দিয়ে সম্পূর্ণ পাটা গুজিয়ে দিলাম, যেটা স্বভাবত আমার হয় যে অনেক সময় যে কেউ ধরতে পারবে না আমাকে, আমি একদম পুরো প্রোটেক্টেড হয়ে গেলাম। আমি রাতের বেলা স্বপ্নে সেই লোকটাকে আমি স্বপ্নে দেখলাম। সে লোকটা আমাকে বলতেছে, আমাকে আর কেন কষ্ট দিতে হবে, যদি না কাঁদতেন তাহলে তো উপরে থাকতে পারে। মানে আমরা যদি না চাই তখন তো সেটা পোস্টমর্টমের দিকে আগায় না, লাশটাকে সে বেওয়ারিশ ভাবে ফেলে দিবে বা রেখে দিবে, আঞ্জুমান মফিদুল এসে এটাকে দাফন কাফন করা ফেলবে। বললো উনি আমাকে, যেটা বললো যে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বললো যে হয়তোবা লোকটা চাচ্ছিল না যে আমি কোনোভাবে যেন আমার যাত্রাটা ভঙ্গ হয়ে যাক। আমি যদি না যাই ওই হসপিটালের সামনে ওই লাস্টে এমনি পড়ে থাকতো, আর অবভিয়াসলি বিকালের পরে আর পোস্টমর্টম হয় না,
এই লাশকে আরো কেউ হিমাঘরে রাখবেও না, চার্জ দেওয়ার টাকা দেওয়ার কেউ নাই। তখন অটোমেটিক লাশটাকে আবার আঞ্জুমান হসপিটালে পাঠাই দিবে। লোকটা আকুতি হয়তো বা তাই ছিল যে আমাকে কেন কাটাছেড়া করানো হচ্ছে। এই জন্য কারণ আমি কাঁপছিল, ওই জন্য কারণ আমরা জানি যে মানুষ মারা গেলে একটা ফুলের পাপড়ি পড়লেও নাকি অনেক কষ্ট করে। সেক্ষেত্রে পোস্টমর্টম তো অবভিয়াসলি এটা অনেক অনেক কষ্টদায়ক। এরপর সত্যি কথা আমি আর এরপর পোস্টমর্টম গুলোতে আমি আসলে যেতাম না। আমি এই যে লোকটার যে করুণ আকুতি আমি দেখেছি, প্লাস ওনার স্বপ্নের মধ্যে আমি বিশ্বাস করবেন না তবে আমি রাতের বেলা চোখ দিয়ে পানি এসেছিল, আমি কান্না করেছি। সকালে উঠে মনে হয়েছে আমি যার জন্য ভয় পেয়ে আমি রাত্রে ঘুমাতে পারছিলাম না, তার জন্য আমি সকালে আমার চোখ দিয়ে পানি আসছে। এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে এই ঘটনাটার সাথে আমার কষ্টও রিলেটেড, আবার ভয়টাও রিলেটেড ছিল। তো আসলে এই ছিল আমার এখনের ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনার জন্য। হ্যালো লিসেনার্স, আমি তাসমিয়া। তো একদম আর্লি টাইমসে একটা ঘটনা দিয়ে আমি স্টার্ট করি। সেটা হলো যে আমার নানা যখন ইয়াং ছিল, আমার আম্মুরা তখন ছোট ছোট, আমার আম্মু এবং আমার মামা তখন ছোট। তো আমার নানা ভাই গরমকালে বেশিরভাগ সময় বারান্দায় গিয়ে ঘুমাতো। তো আমার নানা ভাই মানে আড্ডা মারতো, খুব আড্ডা পছন্দ করতো। ওই জন্য একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসতো। নানা ভাই একটা বেস্ট ফ্রেন্ড ছিল, উনি আর আমার নানা ভাই মিলে সবসময় বারান্দায় গিয়ে ঘুমাতো। রাত জাগতো, রাত জেগে সিগারেট টিগারেট খেয়ে বারান্দায় রাতের বেলায় ঘুমিয়ে যেত। তো এরকম এক সপ্তাহ 3-4 দিন কাটানোর পর একদিন হঠাৎ করে দেখে যে একটা চুল, লম্বা একটা চুল বারান্দার রেলিং দিয়ে বেয়ে আমার নানা ভাই বালিশ পর্যন্ত এসেছে। তো নানা ভাই একটা জিনিস মিস করে গেছে আসলে ভাই। নানা ভাই এটা খেয়াল করেছে এভাবে যে নানা ভাই সিগারেট ধরানোর জন্য লাইটারটা খোঁজার জন্য বালিশের নিচে হাত দিয়েছে। হাত দেওয়ার পর দেখেছে চুল একদম প্লেন লম্বা চুল। আচ্ছা, তো নানা ভাই বলে যে এত প্লেন লম্বা একটা চুল কোথা থেকে আসলো। তো নানা ভাই যখন চুলটাকে ফলো করে দেখে যে চুলটা বেয়ে 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 রেলিং ক্রস করে নারিকেল গাছ থেকে এসেছে। অনেক লম্বা, অনেক লম্বা। আর আমার নানা ভাইয়ের বাসার সামনে 7টা নারকেল গাছ ছিল, সিরিয়ালি একটু আগে পিছে করে। সেই চুলটা নারকেল গাছ থেকে এভাবে করে এসেছে। তো নানা ভাই যখন একটু খেয়াল করার চেষ্টা করলো, ওই দিন যেটা হয়েছে, ওই দিন নানা ভাই লাইটারটা পেয়ে যাওয়ার পর লাইটারটা জ্বালিয়ে দেওয়ার পর দেখে চুলটা আর নেই। চুলটা আর নেই। তো এরপর একদিন পর আবার নানা ভাই এরকম বারান্দায় ঘুমাতে গেল। আর আমি রাসেল ভাই একটা কথা বলি, সেটা হলো যে আমরা শুনেছি যে সুন্দর ছেলে হলে পরীরা ধরে, পরী দেখা দেয়, সুন্দর মেয়ে হলে জিন ধরে। তো নানা ভাই অনেক সুন্দর ছিল, তো মাশাআল্লাহ। তো সেটা হলো গিয়ে আমার নানা ভাই এরকম বারান্দায় গেল। এটা আরেকদিনের ঘটনা। দেখে যে এরকম রাতে 2টা বাজে, দেখে যে হঠাৎ এরকম নারকেল গাছের মধ্যে একটা একটা পা আমার নানা ভাইয়ের বাসার বিল্ডিং এ, 4তলা বিল্ডিং, আর পাশাপাশি আমার নানা ভাইয়ের বিল্ডিং ছিল, আর একটা পা ওই বিল্ডিং এর ছাদে। তো একটা পা এই বিল্ডিং এর রেলিং এ, আর একটা পা ওই বিল্ডিং এর ছাদে। একটা মহিলা, মেয়ে আর কি, সুন্দর একটা মেয়ে, এত লম্বা একটা চুলটা আবার এরকম করে হাতাচ্ছে, বসে বসে আমার নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে। এটাই কি সেই চুলের? হ্যাঁ, সেই চুলটা। এটা পরের দিন দেখলো এরকম করে হাতে আঁচড়াচ্ছে, যেমন নখগুলা দিয়ে, আঙ্গুলগুলা দিয়ে চুলটা আস্তে আস্তে করে আঁচড়াচ্ছে, আর নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে, নানা ভাইয়ের দিকে তাকিয়ে। ওই দিন আবার আমার নানা ভাইয়ের ফ্রেন্ডটা ছিল না। যেটা হয়েছে কি, প্রথম দিন দেখা দেয়নি ফ্রেন্ডটা ছিল বলে, আর ফ্রেন্ডটা দেখতে খারাপ ছিল বলে দেখা দেয়নি। আমি শুনতে চাই, এখানে কিছু ঘটনা শুনতে চাই। আপনার নানা ভাইকে নিশ্চয়ই আপনি বলেছেন যে দেখতে কিরকম বা কেমন দেখতে পেয়েছিলেন, সেই অভিজ্ঞতা তো হয়েছে। যিনি চুল আচ্ছা ছিলেন তিনি দেখতে কেমন ছিলেন, বা তার চেহারার কোনো বর্ণনা দিয়েছেন কিনা? হ্যাঁ, আমি সেটাই বলছি যে সুন্দর একটা মেয়ে, সাদা রঙের, জামা কাপড় কিছু বোঝা যাচ্ছিল না, জিনিসটা জ্বলছিল।
মানে আচ্ছা। মেয়েটা মানে যে জিনিসটা দেখতে পাচ্ছিল, মেয়ে মানুষটা বা যে শেপটা দেখতে পাচ্ছিল, চেহারাটা বোঝা যাচ্ছিল, বাকিটা বোঝা যাচ্ছিল না। হুম। সাদা একটা জিনিস, লাইটিং হচ্ছিল, আচ্ছা। মানে সাদা ড্রেসের রেডিয়ামের মতো বা মতো সাদা রেডিয়ামের মতো, জাস্ট ফেসটা আরো বেশি বোঝা যাচ্ছিল যে নানা ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে। কোনো ভয়ঙ্কর ফেস না, সুন্দর মেয়ে, লম্বা চুলটাও কিন্তু একদম নিচ পর্যন্ত গেছে। নানা ভাই যে দেখেছে মেয়েটাকে পুরাপুরি, নানা ভাই দেখে, আর নানা ভাই অনেক সাহসী ছিল, বারান্দায় ঘুমাতো রাত্রেবেলায়, বারান্দায় জেগে থাকতো। তো ওই দিন চুলটাকে ফলো করে আবার দেখে যে পা দুইটা দুই বিল্ডিং এ, মানে আমরা রিল্যাক্স করার সময় যেভাবে পা দুটা সামনে দিয়ে বসি, ওইভাবে মেয়েটা এরকম দুইটা বিল্ডিং এ দুইটা পা দিয়ে এভাবে বসে আছে। পাটাও দেখতে পেয়েছে, নর্মাল মানুষের পায়ের মতোই দেখতে পেয়েছে। তো এরকম চুলটা হাতাচ্ছে না, আমাদের দিকে তাকিয়ে হাসছে। তো এইটা হলো গিয়ে, এই জন্য বললাম আসলে ভাই, সেটা হলো যে আমার নানা ভাই বাসাটা যেটা এখন, বাসার সামনে এই ঘটনাটা যেগুলো হতো, এরপর একটা ঘটনা বলবো, সব নারকেল গাছ নিয়ে, সব ঘটনাগুলো নারকেল গাছ এটা খুব নিয়ে। অদ্ভুত ব্যাপার। আমরা শুনেছি পুরান ঢাকা নিয়ে এমনিতে অনেক ইয়ের কথা শোনাচ্ছি যে এখানে অনেক ঝামেলা টামেলা আছে। ঝামেলা হয়। অনেক- আর আরেকটা সেটা হলো গিয়ে, আমার নানা ভাইয়ের বাসার বিল্ডিংটাও হন্টেড, আচ্ছা, বিল্ডিংটাও হন্টেড। তো ওইখানে এরকম মানে আমরা শুনি আগে ছোট করে শুনি। হ্যাঁ, আমরা এটা শুনি আগে ওটা বলবেন। বলবো। হ্যাঁ, please। এটা হলো গিয়ে যে হন্টেডটা যেভাবে হলো গিয়ে, আমার মামার ঘটনাটা বলবো। হুম, প্লিজ। আচ্ছা, এটা হলো গিয়ে একদম রিসেন্টলি ঘটেছে, এই উইন্টারে। হুম। তো উইন্টারে এরকম আমার মামা যেটা আমাকে বললো, আর আজকেও আমি আমার নানা ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো আজকে আবার গিয়ে বললাম যে আমার মামা আবার বলো ঘটনাটা, আমি আজকে ভূতের প্রেমে যাবো, একটু শুনি ঠিক করে। তো এরকম আমরা সবাই যখন সিঁড়ি দিয়ে উঠছি, ও ওইভাবে একদম ডিসক্রাইব করে আমাকে বললো যে এভাবে এভাবে হয়েছে। তো সেটা হলো গিয়ে এই শীতকালে 2 মাস আগে হয়েছে ঘটনাটা। আমার মামা রেগুলার নামাজ পড়ে, আচ্ছা। 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এরকম মাঝরাতে সে উঠেছে, ঘুম থেকে উঠে এরকম নামাজ পড়তে যাবে, অজু টজু করে বাসা থেকে বের হলো। আমরা রাসেল ভাই ফজরের নামাজ শেষ হলে কিন্তু সাথে সাথে ফর্সা হয়ে যায় না, আধা ঘন্টা একটু 40 সময় মিনিট লাগে, পর হ্যাঁ। হ্যাঁ ফর্সা হয়। তো নামাজ পড়ে নর্মালি যখন অজু করে বাসা থেকে বের হবে, ও না ওই দিন এরকম গেটটা খোলার সাথে সাথে ওর কেমন একটা গা ছমছম একটা ফিলিংস হলো। মনে হলো যে কি যেন একটা শীতকাল, তার মধ্যে গেটটা খোলার সাথে সাথে ওর কাছে ভালো লাগলো না, যে ও কিছু একটা উপস্থিতি ফিল করতেছে ও। তো ও কিছু মনে না করে অজু করছে, আল্লাহর নাম নিয়ে কি করলো, ও বাসার গেটটা লক করে প্রত্যেকটা সিঁড়ি ক্রস করে মোবাইলের লাইট দিয়ে, সিঁড়ি লাইট গুলো কিন্তু অফ করা ছিল, তো মোবাইলের লাইট দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে গেল, চলে নামাজ পড়তে চলে গেছে। যেটা হলো এখন নামাজ পড়তে আসার সময়, নামাজ পড়তে আসলো যখন, সে আমাদের কেচি গেটটা খুলে, আমি একটু বাসার ডিসক্রিপশনটা দেই, যেটা হলো বাসাটা 4 তলা, অনেক পুরানো বাসা। আচ্ছা। তো বাসাটার প্রথম 2 তলা, অনেক পুরানো বাসা হওয়ার কারণে প্রথম 2 তলা ওই লাইটের প্লাগ পয়েন্ট গুলো ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা। তো ওই প্রথম 2 তলায় কোনো লাইট লাগাতে পারছে না ও, নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো এরকম ও কেচি গেটটা খুলে ঢুকলো, ঢোকার পর প্রথম ফ্লোরটা ক্রস করেছে। প্রথম ফ্লোরটা ক্রস করার পর সেকেন্ড ফ্লোরে সিঁড়িটা তো গোল হয়ে ঘুরে ঘুরে উঠছে, গোল হয়ে যে গোল জায়গাটা, ওখানেও গিয়ে যখন দাঁড়ালো, দাঁড়িয়ে সোজা তাকিয়ে দেখে যে একটা মানে বডি শেপ, কালো একটা বডি শেপ, মাথা নেই। আচ্ছা। সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট এটা যে মাথা নেই। ও মানে এই মাথাটা কাটা বা এরকম কিছু না? কাটা না, কোনো রক্ত না, কিন্তু মাথাটা নেই। আচ্ছা। একটা মানুষের বডি শেপ। ও যেভাবে আমাকে আজকে বললো যে আমি দেখলাম যে কারণ অন্ধকারের মধ্যে ও কি পরে আছে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হলো যে কালো লম্বা জ্যাকেটের মতো কিছু একটা পরে আছে। তো ও এরকম যখন দেখলো যে ও সিঁড়ির রেলিং এর সাইডে, আর মাথা নেই যে বডিটা, ওটা হলো গিয়ে ওর বাম পাশে ফার্স্টে ও যখন তাকালো, দেখলো যে ওই শেপটা ওর দিকে ঘুরলো। তারপরে ভাই শেপটা যখন আমাদের দিকে ঘুরে, মাথা না থাকলে বডিটা ঘুরলেও তো বোঝা যায়, হালকা করে ওর দিকে ঘুরলো। ঘোরার পর ও এতটা ভয় পেয়েছে, ও ফিল করার মানে ও যখন ভয় পাচ্ছে, তখনই ওই শেপটা কি করলো, ওর গায়ের সাথে ঘেঁষে বাম পাশ দিয়ে ক্রস করলো। ক্রস করে ও যখন ক্রস করছে, ফুটস্টেপের আওয়াজ পেয়েছে, আমার মামা ফুটস্টেপের আওয়াজ পেয়েছে, ওর সাথে সাথে
এক চিৎকারে সুরাও বলতে পারছিল না, এত ভয় পেয়েছে ও, সুরাটাও ও বলতে পারছিল না, কোনো সুরাই ওর মাথায় আসছিল না। এক চিৎকারে ও উপরে দৌড় দিয়ে চলে গেছে। আর যখন ও উপরে দৌড় দিয়ে চলে যাচ্ছিল তখন পিছে তাকিয়ে দেখে যে মানে চলে যাওয়ার আগে পিছে একবার তাকালো যে এটা কে ক্রস করলো আমাকে, এরকম ভয়ঙ্কর একটা জিনিস। পিছে তাকিয়ে দেখে কিছুই নেই, কিছুই নেই। উপরে দৌড় দিয়ে ও আমি যেটা বললো যে সাধারণত ও 2টা কলিং বেল বাজায়, ওই দিন মানে মানে আনকাউন্টেবল কলিং বেল বাজাচ্ছিল। আমার মামি খুলতে জাস্ট কয়েক সেকেন্ড, কিন্তু এর মধ্যে অনেকগুলো কলিং বেল বাজিয়ে ফেলেছে। ঢুকে দেখে যে মানে অনেক ঘেমে গেছে ও। তারপর তো 3 দিন ধরে ওর জ্বর, আচ্ছা 3 দিন ধরে ওর জ্বর। এরপর থেকে রাসেল ভাই, এটা তো রিসেন্ট ঘটনা, এরপর থেকে অনেক কিছুই হচ্ছে। গানে 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 রেডিও 88.0। সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। চলে যাবো সরাসরি ঘটনায়। তবে তার আগে জানিয়ে দিই যে যারা SMS করতে চান তারা SMS করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেল করতে চান তারা bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আর সবসময় রেডিও ফুর্তির সাথে থাকেন সেটাই আশা করবো। চলে যাচ্ছি ঘটনায়। লিখছেন, আমি মাহবুবুল আরিফিন কামরান, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইংলিশে মাস্টার্স করছি। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে ভূত এফএম এর প্রতিটি রেকর্ডেড এপিসোড ডাউনলোড করা আছে। খুব খারাপ কথা, লাইভ শুনতে হবে কিন্তু। প্রতি রাতে হেডফোন কানে লাগিয়ে ভূত এফএম শুনতে শুনতে ঘুমানো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি যে ঘটনাটি শেয়ার করছি তা আমার চাচার কাছে শোনা। হয়তো আমার ঘটনা কোনো ভূতের ঘটনা না, কিন্তু এটা আমার জীবনে শোনা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ এর গৌরীপুর থানার মাইলাকান্দি ইউনিয়নের কোনো এক গ্রামে। একদিন গ্রামের বাড়িতে যাই এবং আমার চাচাতো ভাইকে নিয়ে হাঁটতে বের হই। আমরা একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন হঠাৎ একটা কবর দেখিয়ে আমার চাচাতো ভাই বলল, এটা একটা জোড়া কবর, এখানে নাকি দুজনকে একসাথে কবর দেওয়া হয়েছে। বাড়ি ফিরে আমার চাচার কাছে জানতে চাইলাম, বিস্তারিত বলেন। চাচার বয়স তখন 13-14, তখনকার এই ঘটনা। তখন আমাদের গ্রামের যে চেয়ারম্যান ছিল তিনি গ্রামের একজন গরিব লোক থেকে বেশ কিছু টাকা ধার দেন। কিছুদিন পর ওই লোক টাকা দিতে অপারগতা জানালে চেয়ারম্যান ক্ষেপে যান এবং তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। ওই দিন রাতের আঁধারে চেয়ারম্যান লোকটিকে খুন করেন। গ্রামের অনেকেই বুঝতে পারেন যে খুনটা কে করেছে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। সমস্যা শুরু হয় পরদিন সকালে। লোকটিকে গোসল করতে পারছিল না। কোনো এক অজানা ভয়ে কেউ লাশের গায়ে হাত দিতে পারছিল না। এক হুজুর ডেকে আনা হলে তিনি কোনো সমাধান দিতে পারলেন না। এই ঘটনা শুনে চেয়ারম্যান সেখানে আসেন এবং তিনি খুব সহজেই নিজের হাতে লাশটিকে গোসল করিয়ে দেন। কয়েকজন লোক কবরের পাশে বাঁশ কাটতে যায়, কিন্তু কেউ বাঁশ কাটতে পারছিল না, কারণ বাঁশে কেউ কোপ লাগাতে পারছিল না। কোপ ফিরে ফিরে আসছিল। এই কথা শুনে চেয়ারম্যান রেগে যান এবং নিজেই বাঁশ ছাড়ে যান। তিনি অনায়াসে বাঁশ কেটে নিয়ে আসেন। যখন কবর খুঁড়তে শুরু করা হয় তখনও একই সমস্যার সম্মুখীন হয় সবাই। কোনোভাবে মাটি খোঁড়া যাচ্ছিল না, কোদালের কোপগুলো ফিরে ফিরে আসছিল। চেয়ারম্যান সেখানে যান এবং যখন কোদাল হাতে নেন তখন ঠিকই কবর খোঁড়া সম্ভব হয়। জানাজা শেষে লাশটা এতই ভারী হয়ে যায় যে লাশটা ওঠানো সম্ভব হচ্ছিল না। এবারও চেয়ারম্যান সাহেব এগিয়ে আসে এবং তিনি খাটিয়ার এক কোনায় হাত দিয়ে লাশটা উঠিয়ে দেন। এতগুলো ঘটনার পরও চেয়ারম্যান একটু বিচলিত হননি, কারণ তিনি খুবই সাহসী ছিলেন। শেষে যখন লাশ কবরে নামাতে যাবে তখন কেউ ভয়ে কবরে নামতে পারছিল না। তখন ওই চেয়ারম্যান কবরে নামেন এবং লাশ নামান। তখনই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তিনি যখন লাশ কবরে শুইয়ে দিয়ে উঠতে যাবেন তখন লাশের কাফনের ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে এবং চেয়ারম্যানের পা খামচে ধরে। এই দৃশ্য দেখে অনেকেই দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যায়। সাহসী লোকজন মিলে তাকে টেনে তুলতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তুলতে পারল না। কয়েকজন কবরে নেমে হাত টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়ে উঠে আসেন। খবর শুনে পুলিশ আসে, তারা লাশের হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত পুলিশও ভয়ে কবরে নামতে পারেনি। এর মধ্যে কয়েক গ্রাম জুড়ে এই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেক দূরে অনেকেই এই ঘটনা প্রত্যক্ষ করেন। আমার চাচাও দেখেছেন এই দৃশ্য। চেয়ারম্যান সবার সামনে তার অপরাধ স্বীকার করেন, কিন্তু লাশের ওই হাত থেকে তিনি তার মুক্তি মেলেনি। শেষ পর্যন্ত সন্ধ্যায় তিনি মারা যান।
এরপর তার পা থেকে লাশের হাত ছাড়ানো সম্ভব হয় না। অবশ্যই বাধ্য হয়ে 2 লাশ ওই কবরের মাটি চাপা দেওয়া হয়। আমাদের গ্রামে আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে এই জোড়া কবর এবং সবাই চেনে এই ঘটনা। আমি আমার বাবাকেও এই ঘটনার কথা জিজ্ঞেস করেছি, তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এই ঘটনার সময় আমার বাবার বয়স অনেক কম ছিল, 7-8 বছর, তাই ভয় নাকি তিনি দেখতে যাননি, কিন্তু ঘটনা পুরোপুরি সত্যি। আসলে আমার ঘটনাটা পড়লে কৃতজ্ঞ থাকবো। আমি পড়ে ফেললাম আপনার ঘটনা, বেশ অদ্ভুত টাইপের ঘটনা। বিশ্বাস অবিশ্বাসের পুরো দায়িত্ব আমি লিসনারদের উপরে ছেড়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে ঘটনাটি। চলুন একটা ছোট্ট ব্রেকে চলে যাই।